এটাই একমাত্র ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল যা আপনার যে কোনো ওয়েবসাইট তৈরি করতে দরকার হবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির সবচেয়ে জনপ্রিয় উপায়। এটি মার্সিডিজ বেঞ্জ, কেটি পেরি, উসাইন বোল্ট, এমনকি হোয়াইট হাউসের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো ব্যবহার করে। এবং এই ভিডিওর শেষে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এদের যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হয়তো আপনি আপনার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, একটা পোর্টফোলিও ওয়েবসাইট, বিয়ের ওয়েবসাইট অথবা স্বাস্থ্য কোচের ওয়েবসাইট। কোনো ব্যাপার না, আপনি এগুলো সবই তৈরি করতে পারবেন এবং এগুলো তৈরি করা সহজ ও উপভোগ্য হবে। আমরা 4টি সহজ ধাপে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় তা শিখব, যা যে কেউ অনুসরণ করতে পারবে, এমনকি আপনার একদম কোনো অভিজ্ঞতা না থাকলেও। এবং আমরা সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার এলিমেন্টর ব্যবহার করব, যা আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ভিজুয়ালি ওয়েবসাইট তৈরি করতে দেবে। আমাদের কখনোই এক লাইন কোডও লিখতে হবে না। আমি আপনাকে দেখাবো কিভাবে শত শত পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট টেমপ্লেট একদম ফ্রিতে পাবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করা যায়। আমরা শুধু ফ্রি টুল ব্যবহার করেই আমাদের ওয়েবসাইট তৈরি করব, তাই একমাত্র খরচ হবে হোস্টিং। আর আমি দেখাবো কিভাবে মাত্র $2 এবং 50 সেন্ট প্রতি মাসে সেরা হোস্টিং পাবেন। এখন এটি একটা ধাপে ধাপে টিউটোরিয়াল যা আপনাকে অনুসরণ করার জন্য এবং যত দ্রুত সম্ভব শেখার জন্য ডিজাইন করা হয়েছে। যত দ্রুত সম্ভব। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একবার বলেছিলেন, আমাকে বললে আমি ভুলে যাই, শেখালে হয়তো মনে রাখি, কিন্তু আমাকে জড়িত করলে আমি শিখি। তাই আপনি যদি সত্যি শিখতে চান তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করুন এবং সক্রিয় থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এটি আপনার সময়ের মূল্য দেবে এবং আপনি অবাক হবেন কত সহজে ওয়ার্ডপ্রেসের চমৎকার একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আপনার জন্য আরও সহজ করে তুলতে এবং আপনার অগ্রগতি ট্র্যাক করতে আমি একটা চেকলিস্ট তৈরি করেছি, যেখানে সব ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপের সাথে সংশ্লিষ্ট ভিডিও অংশের লিঙ্কও আছে। আপনি নিচের ডেসক্রিপশনে গিয়ে এই চেকলিস্টটি ডাউনলোড করতে পারেন। এই ভিডিওটি তৈরি করতে সত্যি অনেক সময় লেগেছে, তাই অবশেষে এটি প্রকাশ করতে পেরে আমি খুবই খুশি। আপনি যদি আমার মতোই শুরু করতে উত্তেজিত হন তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করুন এবং চলুন শুরু করি। ঠিক আছে, যেমনটা আমি ইন্ট্রোতে বলেছিলাম, আমরা 4টি সহজ ধাপে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে শিখব। এই 4টে ধাপই হবে ভিডিওর মূল অধ্যায়। তবে ভিডিওর ডেসক্রিপশনে আরও বিস্তারিত ধাপ এবং টাইম স্ট্যাম্প সহ দেওয়া আছে। তাই আপনি যদি নির্দিষ্ট কোনো অংশ খুঁজে পেতে চান তাহলে সেখানে গিয়ে সহজেই আপনার পছন্দের অংশে চলে যেতে পারেন। তাহলে প্রথম ধাপ হবে হোস্টিং এবং আমাদের ডোমেন নেওয়া। আর আপনি যদি না জানেন এর মানে কি, চিন্তা করবেন না, আমি একটু পরেই এটা ব্যাখ্যা করব। দ্বিতীয় ধাপ হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি করতে চাই। তারপর তৃতীয় ধাপে আমরা একটা থিম ইনস্টল করব এবং আমাদের পেজ বিল্ডারও ইনস্টল করব, যা আমাদের ওয়েবসাইটটি ভিজুয়ালি তৈরি করতে সাহায্য করবে। এতে সব কিছু 100 গুণ সহজ হয়ে যাবে। আর তারপর চতুর্থ ও শেষ ধাপে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটের প্রতিটি অংশ কাস্টমাইজ করতে হয়। তাহলে চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে হোস্টিং এবং আমাদের ডোমেন নেওয়া। এখন ডোমেন আর হোস্টিং কি? ডোমেন হচ্ছে সহজভাবে আপনার ওয়েবসাইটের নাম। এটা হতে পারে yourname.com, yourbusinessname.com, yourbusinessname.net, আপনি যা চান, যতক্ষণ না সেটা পাওয়া যায়। আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আসলে একটা সার্ভার, যেটা 24 ঘন্টা 7 দিন চালু থাকে, যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষিত থাকবে। এখানে থাকবে আপনার ছবি, লেখা, ডিজাইন সব কিছু। এবং এটা 24 ঘন্টা চালু থাকার কারণ হচ্ছে আমরা চাই আমাদের ভিজিটররা যখন খুশি তখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। তাই 24 ঘন্টা 7 দিন। এখন অনেক ধরনের হোস্টিং প্রোভাইডার আছে যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন এবং এরা সবাই মোটামুটি একই কাজই করে, তবে কিছু কিছু অন্যদের চেয়ে ভালোভাবে করে। আমি নিজে অনেক ধরনের হোস্টিং প্রোভাইডার ব্যবহার করেছি, আর যেটার সাথে আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এই হোস্টিঙ্গার নামেরটি। আমি অনেক দিন ধরে হোস্টিঙ্গার ব্যবহার করছি এবং অনেক দিন ধরেই এটা রেকমেন্ড করছি, আর কখনো কোনো সমস্যা বা অভিযোগ পাইনি। তাই এই ভিডিওতেও আপনাদেরকে এটা নিশ্চিন্তে রেকমেন্ড করতে পারছি। আপনি যদি অন্য কোনো হোস্টিং প্রোভাইডার ব্যবহার করতে চান বা ইতিমধ্যে ব্যবহার করে থাকেন, সেটাও একদম ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি চাইলে সরাসরি সেই অংশে চলে যেতে পারেন যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে শুরু করি, কারণ শুরুটা আপনার জন্য খুব একটা প্রাসঙ্গিক নাও হতে পারে। তবে যদি এখনও কোনো হোস্টিং প্রোভাইডার না নিয়ে থাকেন তাহলে আমি জোর দিয়ে বলবো হোস্টিং আর নিন, এবং আমি পুরোপুরি নিশ্চিত আপনি এতে সন্তুষ্ট হবেন।
আমি হোস্টিংয়ারের অ্যাফিলিয়েট, তাই আপনি যদি আমার লিঙ্ক দিয়ে সাইন আপ করেন তাহলে আমি কমিশন পাই। তবে আমি চাইলে যে কোনো হোস্টিং প্রোভাইডারের সঙ্গেই পার্টনার হতে পারতাম, কিন্তু আমি হোস্টিংয়ারকে বেছে নিয়েছি কারণ ওরা সেরা এবং আমি আপনার জন্য একটি এক্সক্লুসিভ ডিসকাউন্টও নিয়ে আসতে পেরেছি শুধু আমার লিঙ্ক দিয়ে সাইন আপ করলে এবং আমার ডিসকাউন্ট কোড ব্যবহার করলে। তাই আপনি যদি এই ডিসকাউন্টের সুবিধা নিতে চান তাহলে hostinger.com/medixmedia10 যান অথবা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটিতে ক্লিক করুন। এতে আপনি আমার পার্টনার পেজে চলে যাবেন যেখানে আপনি সেই বিশেষ অফারটি পেতে পারবেন। তাই যখন আপনি ডিসক্রিপশনের ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আমি আমার হোস্টিংয়ের পার্টনার পেজে চলে যাবেন যেখানে আমরা আমাদের হোস্টিংয়ের জন্য বিশেষ অফারটি ক্লেম করতে পারবো। এখন আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে এই পেজটি একটু আলাদা দেখতে লাগতে পারে, কারণ মাঝে মাঝে হোস্টিংয়ার বিভিন্ন প্রমোশন চালায় এবং ডিজাইন পরিবর্তন করে। কিন্তু যতক্ষণ আপনি এখানে আমার ছবি আর লোগো দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনি সঠিক পেজেই আছেন। তাহলে চলুন ক্লেম ডিলে ক্লিক করি, এরপর এটি বিভিন্ন হোস্টিং প্ল্যানে স্ক্রল করে নিয়ে যাবে। এখানে আছে প্রিমিয়াম প্ল্যান, বিজনেস প্ল্যান এবং ক্লাউড স্টার্টআপ প্ল্যান। আমি আপনাকে প্রিমিয়াম প্ল্যান অথবা বিজনেস প্ল্যানের যে কোনো একটি নেওয়ার পরামর্শ দিচ্ছি। এই দুইটি প্ল্যানের মূল পার্থক্য হল গড় লোডিং স্পিড। তাই আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বিজনেস প্ল্যানে বেশি হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স 5 গুণ পর্যন্ত বেশি, এবং এর প্রধান কারণ হল বিজনেস প্ল্যানে আপনি সিডিএন ফিচারটি পাচ্ছেন। এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো শুধু একটি সার্ভারে সংরক্ষিত থাকবে না, বরং সারা বিশ্বের বিভিন্ন সার্ভারে সংরক্ষিত থাকবে। এর ফলে আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটার আসবে তাদের গড় দূরত্ব কমে যাবে, যার কারণে গড় ভিজিটারের জন্য লোডিং স্পিডও বেড়ে যাবে। তাই যদি আপনার ওয়েবসাইটে সারা বিশ্ব থেকে ভিজিটার আসার সম্ভাবনা থাকে তাহলে এটা বিশেষভাবে উপকারী। তবে যদি আপনার ভিজিটাররা শুধু ধরুন যুক্তরাষ্ট্র থেকেই আসে তাহলে আপনি প্রিমিয়াম প্ল্যানও নিতে পারেন, কারণ তখন গড় স্পিডে তেমন কোনো বড় পার্থক্য হবে না। বিজনেস প্ল্যানে আরও কিছু ফিচার আছে, যেমন ওয়ার্ডপ্রেস স্টেজিং টুল, অবজেক্ট ক্যাশ ইত্যাদি। আমি এসব বিষয় বেশি বিস্তারিত বলছি না, আপনি চাইলে নিজেই সব ফিচার দেখে নিতে পারেন। তাহলে চলুন একটা প্ল্যান বেছে নেই। আবারও বলছি, যদি আপনার বাজেট কম হয় তাহলে প্রিমিয়াম প্ল্যান নিলেও চলবে, কিন্তু যদি আপনি সেরা পারফরমেন্স চান তাহলে বিজনেস প্ল্যানই নিন। তাই আমি বিজনেস প্ল্যান বেছে নিচ্ছি এবং অ্যাড টু কার্টে ক্লিক করছি। এরপর আমাদের পেমেন্ট পিরিয়ড বেছে নিতে হবে, মানে আমরা কত মাস আগে থেকে আমাদের হোস্টিংয়ের জন্য পেমেন্ট করতে চাই। তাই আমরা যত বেশি অগ্রিম পরিশোধ করব দীর্ঘমেয়াদে খরচ তত কম হবে। তাই আপনি যদি অগ্রিম একটু বেশি টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সবচেয়ে সাশ্রয়ী অপশান হচ্ছে 48 মাসের অপশান, যেখানে আমরা একসাথে 4 বছরের হোস্টিংয়ের জন্য পেমেন্ট করি। আপনি যদি অগ্রিম একটু বেশি টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন এবং মাসে গড়ে একটু বেশি খরচ করতে আপত্তি না থাকে তাহলে আপনি অন্য প্ল্যান অপশনগুলোও দেখতে পারেন, যেমন 24 বা 12 মাসের অপশান, এমনকি 1 মাসের অপশানও। শুধু মনে রাখবেন 1 মাসের জন্য আপনাকে $5 সেটআপ ফি দিতে হবে এবং এতে কোনো ফ্রি ডোমেন অন্তর্ভুক্ত নেই। তাই ব্যক্তিগতভাবে আমি অন্তত 12 মাসের অপশন নেওয়ার পরামর্শ দেব। আমি 48 মাসের অপশনটি বেছে নিচ্ছি এবং এরপর আমরা পরবর্তী ধাপে যাব, যেখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনার ইমেল ঠিকানা টাইপ করুন এবং একটি পাসওয়ার্ড নির্বাচন করুন। তারপর নিচে স্ক্রল করুন পেমেন্ট সিলেক্ট করতে, যেখানে আমরা আমাদের পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারব। আমি শুধু ক্রেডিট কার্ডেই থাকব এবং তারপর নিচে স্ক্রল করুন এবং অবশ্যই হ্যাভ আ কুপন কোডে ক্লিক করুন। এরপর এখানে আপনি কুপন কোড মেডিক্স মিডিয়া লিখুন এবং অ্যাপ্লাইতে ক্লিক করুন। এতে আপনার হোস্টিংয়ে অতিরিক্ত 10% ছাড় পাওয়া উচিত। এটা অ্যাপ্লাই হয়ে গেলে আপনার পেমেন্ট তথ্য টাইপ করুন এবং সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে আমাদের এই পেজে নিয়ে আসা উচিত, যেখানে আমরা সময় বাঁচাতে সরাসরি হোস্টিং বা ড্যাশবোর্ডে যেতে চাই। তাহলে ড্যাশবোর্ডে যেতে ওপরে থাকা হোস্টিং লোগোতে যান এবং শুধু লোগোতে ক্লিক করুন। এতে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি মাত্র 20 সেকেন্ডের জন্য ভিডিওটি থামাতে বাধ্য হচ্ছি, কারণ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। এই বছর আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার ওপর অনেক ভিডিও বানাবো। ই কমার্স ওয়েবসাইট, ব্লগ, বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট এবং আরও অনেক কিছু। তাই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন, যেখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইট বানানো দেখাবো। তাই আবারও বলছি, নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং চলুন আবার ভিডিওতে ফিরে যাই। এবং এখানে প্রথমেই আমাদের করতে হবে আমরা হোস্টিংজারে সাইন আপ করার সময় যে ইমেল ঠিকানা ব্যবহার করেছি সেটি ভেরিফাই করা। তাই আপনার ইমেল ইনবক্সে যান, এটা নিশ্চিত করুন।
আমি ইতিমধ্যে অন্য একটা ক্যাবে এটি খুলে রেখেছি এবং তারপর হোস্টিঙ্গার থেকে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস লেখা ইমেলটি খুঁজে বের করুন। শুধু ইমেলটিতে ক্লিক করুন এবং তারপর ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করুন এবং এটি আমাদের আবার হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন পরবর্তী ধাপ হলো আমাদের ডোমেন নাম নির্বাচন করা। আবারও বলি, ডোমেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম মাত্র। তাহলে এখানে ক্লেম ডোমেনে ক্লিক করুন এবং তারপর প্রথমেই আমি যা করব তা হলো ডোমেন এক্সটেনশনটি পরিবর্তন করে .com ডোমেন করে নেওয়া। এটাই সবচেয়ে বেশি পরিচিত এবং সাধারণত আমি এটিই বেছে নেওয়ার চেষ্টা করি। তারপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম টাইপ করতে পারেন। তাই এটা হতে পারে আপনার নাম .com বা আপনার ব্যবসার নাম .com, যেটা আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়। উদাহরণস্বরূপ, যদি আমি ভ্রমণ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমি কিছু একটা লিখতাম, যেমন মেডিক্স ট্রাভেলস। তারপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন এবং আমরা দেখতে পাচ্ছি এই ডোমেনটি এখনও পাওয়া যাচ্ছে। তাই চাইলে আমরা এটি নিতে পারি এবং প্রথম বছর আমরা এটি বিনামূল্যে পাচ্ছি এবং 1 বছর পর যদি আমরা আমাদের ডোমেন রাখতে চাই তাহলে প্রতি বছর $16 করে দিতে হবে। তাহলে চলুন ক্লেম ডোমেনে ক্লিক করে এই ডোমেনটি নিয়ে নিই। এখন ডোমেন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আমাদের কিছু যোগাযোগের তথ্য দিতে হবে। যদি আপনি ব্যক্তিগতভাবে আপনার জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে এটিকে পার্সোনালে রাখুন এবং আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য দিন। কিন্তু যদি আপনি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে এই অপশনটি বেছে নিন এবং তারপর নেক্সটে ক্লিক করুন এবং এখানে শুধু যোগাযোগের তথ্যগুলো পূরণ করুন এবং যখন সবকিছু হয়ে যাবে তখন ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এটি আমাদের পরবর্তী পাতায় নিয়ে যাবে যেখানে লেখা আছে আপনার ডোমেন এখন সুরক্ষিত হচ্ছে। তাহলে চলুন কন্টিনিউতে ক্লিক করি এবং এখানে আমরা এই অফারটি উপেক্ষা করতে পারি কারণ আমাদের ইতিমধ্যেই হোস্টিং আছে। তাহলে চলুন স্কিপে ক্লিক করি। আমার ওয়েবসাইটের দরকার নেই এবং এটি আমাদের আবার হোস্টিং বা ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেখানে ডোমেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে আরেকটি ধাপ বাকি আছে। সেটি হলো আমাদের ডোমেনের জন্য আবার ইমেল ঠিকানা নিশ্চিত করা। তাহলে চলুন আবার আমাদের ইমেল ইনবক্সে দেয়। তারপর আপনি এখানে এই ইমেলটি দেখতে পাবেন যেখানে লেখা আছে আপনার ডোমেনের জন্য যোগাযোগের তথ্য যাচাই করা জরুরি। তাহলে এটিতে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল করে এই লিঙ্কে ক্লিক করুন। একবার এটা হয়ে গেলে আমরা এমন একটি পৃষ্ঠা দেখতে পাবো যেখানে লেখা থাকবে আমাদের ঠিকানা যাচাই হয়েছে। এখন আমরা আবার হোস্টিং বা ড্যাশবোর্ডে ফিরে যেতে পারি এবং পৃষ্ঠা রিলোড করলে দেখতে পাবো আমাদের ইমেল যাচাইয়ের স্ট্যাটাস এখন ভেরিফাইড দেখাচ্ছে। তাহলে প্রথম ধাপ অর্থাৎ হোস্টিং এবং ডোমেন নেওয়া আমরা সম্পন্ন করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব যেটা হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তাহলে চলুন আবার হোস্টিং বা ড্যাশবোর্ডে ফিরে যাই এবং প্রথমেই আমাদের খোলা থাকা অন্য সব ট্যাব বন্ধ করে দিই। এগুলো আর আমাদের দরকার নেই। তাহলে এবার হোস্টিং বা লোগোতে ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরে আসুন এবং তারপর অ্যাকাউন্ট অ্যাকশনের নিচে এই অপশানটি দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস ওয়েব হোস্টিং সেটআপ। এখানে আমাদের সেটআপে ক্লিক করতে হবে, তারপর স্টার্ট নাওতে ক্লিক করুন। এখানে নিচ পর্যন্ত স্ক্রল করুন এবং স্কিপ আমি পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স চাই না তে ক্লিক করুন। এখানে আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাই, তাই ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট সিলেক্ট করুন এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেস এবং হোস্টিঞ্জার ওয়েবসাইট বিল্ডারের মধ্যে থেকে বেছে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চাই, তাই এখানে সিলেক্টে ক্লিক করুন এবং এরপর এখানে আমাদের একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাই আমি পরামর্শ দেব আপনি হোস্টিঞ্জারে সাইন আপ করার সময় যে ইমেলটি ব্যবহার করেছেন সেটি এখানে ব্যবহার করুন এবং একটি পাসওয়ার্ড দিন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এখানে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু প্লাগইন প্রি ইনস্টল করার অপশন পাবো। আমরা এখন কোনো প্লাগইন ইনস্টল করতে চাই না, কারণ পরে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যেসব প্লাগইন দরকার সেগুলো নিজেরাই বেছে নেব। তাই নিচে স্ক্রল করুন এবং স্কিপে ক্লিক করুন। আমি পরে প্লাগইন ম্যানেজ করব এবং এরপর এখানেও একই জিনিস, আমরা আমাদের থিম ও টেমপ্লেট পরে বেছে নেব। তাই নিচে স্ক্রল করুন এবং স্কিপে ক্লিক করুন। আমার টেমপ্লেট লাগবে না। আবারও নিচে স্ক্রল করুন এবং স্কিপে ক্লিক করুন। আমি পরে কন্টেন্ট লিখব। এরপর এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কোন ডোমেন ব্যবহার করতে চাই তা বেছে নিতে হবে এবং এটি আগেই আমরা যে ডোমেন রেজিস্টার করেছি সেটি প্রি সিলেক্টেড আছে, তাই সেটি বেছে নিন এবং সিলেক্টে ক্লিক করুন।
অবশেষে আমরা আমাদের সেটআপের একটি ওভারভিউ দেখতে পারি। আমাদের ডোমেন দেখতে পাচ্ছি, আমাদের সিএনএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং আমাদের অ্যাডমিন ইমেল এখানেই আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সার্ভারের অবস্থান বর্তমানে যুক্তরাজ্যে সেট করা আছে, কারণ আমি ইউরোপে থাকি। তবে আপনি চাইলে সার্ভারের অবস্থানও পরিবর্তন করতে পারেন। এই কলম আইকনে ক্লিক করলে এখান থেকে যে কোনো লোকেশন বেছে নিতে পারবেন। তাই যদি আপনি প্রিমিয়াম প্ল্যান বেছে নিয়ে থাকেন যেখানে আপনার ওয়েবসাইটের জন্য শুধু একটি সার্ভার লোকেশন পাওয়া যায়, তাহলে আপনি এমন একটি সার্ভার বেছে নিতে চাইবেন যা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের সবচেয়ে কাছাকাছি। অর্থাৎ যদি বেশিরভাগ ভিজিটর যুক্তরাষ্ট্র থেকে আসে, তাহলে আপনি যুক্তরাষ্ট্রে একটি সার্ভার লোকেশন বেছে নেবেন। আর যদি বেশিরভাগ ইউরোপ থেকে আসে, তাহলে ইউরোপে এটি বেছে নিতে পারেন। কিন্তু যদি আমার মতো আপনি বিজনেস প্ল্যান বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি এই সব সার্ভার লোকেশনের সুবিধা নিতে পারবেন। তাই কোনটা বেছে নিচ্ছেন সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না। তাই আমি যুক্তরাষ্ট্রে একটি লোকেশন বেছে নিচ্ছি এবং তারপর চেঞ্জে ক্লিক করব এবং তারপর চলুন ফিনিশ সেটআপে ক্লিক করি। আর ওয়ার্ডপ্রেস সফলভাবে ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাডমিন প্যানেলে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারি। ঠিক আছে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভেতরে আছি। এটাই সেই জায়গা যেখানে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারি এবং এখান থেকেই আমাদের ওয়েবসাইটের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। তাই ভবিষ্যতে যখনই আপনি কিছু পরিবর্তন করতে চাইবেন, তখন আপনি সবসময় এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে এসে পরিবর্তনগুলো করতে পারবেন। তাই এখানে কিভাবে আসতে হয় সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আপনার ব্রাউজার ওপেন করা। আমি এখানে একটা নতুন ট্যাব খুলছি এবং তারপর আপনার ডোমেন টাইপ করব। আমার ক্ষেত্রে এটা হবে mextravels.com। আর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে নির্দিষ্টভাবে যেতে হলে আপনাকে ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে wp admin লিখে এন্টার চাপতে হবে এবং দেখতেই পাচ্ছেন এটা আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসে নিয়ে এসেছে ড্যাশবোর্ডে। কখনো কখনো যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন না করে থাকেন, তাহলে আপনি লগ ইন স্ক্রিন দেখতে পাবেন এবং সেখানে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। এখন চলুন দেখি আমাদের ওয়েবসাইটটা বর্তমানে দেখতে কেমন। তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে হলে আমরা ওপরের বাম পাশে আমাদের ডোমেনে গিয়ে ভিজিট সাইটে ক্লিক করতে পারি, অথবা ব্রাউজারে নতুন একটা ট্যাব খুলে আমাদের ডোমেন টাইপ করতে পারি। আমার ক্ষেত্রে আবারও বলছি এটা হবে মেডিক্স ট্রাভেলস। তারপর এন্টার চাপলে এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিছু ডিফল্ট কন্টেন্ট আছে এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার সাইটের সব কিছু পরিবর্তন করবেন। কিন্তু আপাতত আমি চাই আপনি এটা জানুন যে উপরে আমরা এই ওয়ার্ডপ্রেস বারের অংশটা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছি। আপনি যদি লগ ইন না করেন তাহলে এই বারটা দেখতে পাবেন না। তখন আপনি আমাদের ওয়েবসাইটটা অন্য যে কোনো ভিজিটরের মতোই দেখতে পাবেন। কিন্তু যখনই আমরা লগ ইন অবস্থায় থাকি এবং আমাদের ওয়েবসাইটে যাই, তখন এই বারটা দেখতে পাবেন। আর এখান থেকেই আপনি সহজেই ওয়ার্ডপ্রেস আইকনে উপরে বাম পাশে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারবেন এবং এতে আপনাকে আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আমরা থিম ইনস্টল করা এবং ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় সব টুল যোগ করার আগে প্রথমে কিছু জিনিস ডিলিট করতে চাই যা ওয়ার্ডপ্রেসে আগে থেকে ইনস্টল করা ছিল, কারণ আমরা চাই একদম পরিষ্কারভাবে শুরু করতে এবং এমন কিছু রাখতে চাই না যা আমাদের ওয়েবসাইট বা ড্যাশবোর্ডে অপ্রয়োজনীয় জঞ্জাল তৈরি করবে। তাহলে প্রথমেই চলুন ওপরের এই ট্যাবগুলো বন্ধ করে দিই, কারণ এগুলো আমাদের আর দরকার নেই। এখান থেকে ড্যাশবোর্ডে শুরু করুন এবং প্রথমেই আমরা যা করব তা হলো বাম পাশে থাকা পোস্টসে যাব। এখানে আমরা দেখতে পাবো একটি ডিফল্ট পোস্ট আছে যার নাম হ্যালো ওয়ার্ল্ড। আমরা এই পোস্টটিকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করব এবং তারপর বিনে ক্লিক করে পোস্টটি ডিলিট করব। এরপর একেবারে ডিলিট করতে চাইলে বিনে গিয়ে এমটি বিনে ক্লিক করব। এখন আমাদের কোনো পোস্ট নেই। এরপর আমরা পেজেসে যাব এবং এখানে দেখতে পাবো একটি ডিফল্ট পেজ আছে যার নাম প্রাইভেসি পলিসি। এটাকেও আমরা বিনে ক্লিক করে ডিলিট করব, তারপর আবার বিনে গিয়ে এমটি বিনে ক্লিক করে একেবারে ডিলিট করে দেব। এরপর আমরা প্লাগইনসে যাব। প্লাগইন মূলত আপনার ওয়েবসাইটের জন্য এক ধরনের এক্সটেনশন যা আপনাকে অতিরিক্ত ফিচার দেয়। একইভাবে যেমন আপনার স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারেন যেগুলো বিভিন্ন কাজ করে, এবং এখানে ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইটের জন্য আপনি বিভিন্ন প্লাগইন ডাউনলোড করতে পারেন যা ওয়েবসাইটে আরও অপশান যোগ করে। কিন্তু এখানে আমরা শুধু কিছু প্লাগইন ডিলিট করতে চাই যেগুলো আগে থেকে ইনস্টল করা ছিল। বিশেষভাবে আমরা হোস্টিংয়ের প্লাগইনগুলো ডিলিট করতে চাই, কারণ আমরা হোস্টিং প্রোভাইডার হিসেবে ব্যবহার করেছি।
তারা এই প্লাগইনগুলো আগে থেকে ইনস্টল করে দিয়েছে, কিন্তু আসলে আমাদের এগুলো দরকার নেই। তাই আমরা যা করব তা হলো সবগুলো এভাবে সিলেক্ট করব, তারপর বাল্ক অ্যাকশনসে গিয়ে ডিঅ্যাক্টিভেট ক্লিক করব, এরপর অ্যাপ্লাই ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রথম 2টা প্লাগইন ডিলিট করতে চাই, আর আমরা লাইট স্পিড ক্যাশে প্লাগইনটা রেখে দেব। এখন আপাতত আমরা এটাকে শুধু ডিঅ্যাক্টিভেট করেই রাখব, কিন্তু যখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তখন আবার এটাকে অ্যাক্টিভেট করব, কারণ এটা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে। তাহলে এখন এই 2টা ডিলিট করে দিই। তাহলে এগুলো সিলেক্ট করি, তারপর বাল্ক অ্যাকশনসে গিয়ে ডিলিট, অ্যাপ্লাই এবং কনফার্ম করি, এবং শেষে ড্যাশবোর্ডে ক্লিক করি। এখানে দেখবেন অনেকগুলো উইন্ডো আছে যেগুলো একটু বিভ্রান্তিকর। তাই আমি যা করি তা হলো সবগুলো উইন্ডো ডিলিট করে দেই, বা ওপরে স্ক্রিন অপশনসে গিয়ে এগুলো ডিসেবল করে দেই, শুধু সবগুলোর টিক চিহ্ন তুলে দেই। এতে পুরো ড্যাশবোর্ডটা অনেক পরিষ্কার হয়ে যাবে। ভবিষ্যতে আপনি চাইলে এখানে আপনার ড্যাশবোর্ডে বিভিন্ন স্ক্রিন অপশন যোগ করতে পারবেন, যেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আপাতত আমরা সবকিছু পরিষ্কার রাখতে চাই, এবং এতে আমাদের ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখব। তাহলে নিচে এসে সেটিংসের উপর মাউস রাখুন এবং তারপর জেনারেলে ক্লিক করুন। এখানে ওপরে প্রথমেই আমরা আমাদের সাইটের টাইটেল এবং ট্যাগলাইন পরিবর্তন করতে পারি। আপনি যখন আপনার ওয়েবসাইটে যাবেন তখন ব্রাউজারের ওপরে এইগুলোই দেখতে পাবেন। তাহলে এখানে চলুন দেখে নিই ভিজিট ওয়েবসাইটের ওপর মাউস রাখলে কেমন দেখায়। নতুন ট্যাবে খুলুন এবং এখানে এটি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ব্রাউজারের ওপরে আমরা আমাদের ওয়েবসাইটের নাম এবং তারপরে ট্যাগলাইন দেখতে পাবো। তাহলে চলুন ফিরে যাই এবং এটি পরিবর্তন করি। তাহলে এখানে লিখুন মেডিক্স ট্রাভেলস এবং ট্যাগলাইনের জন্য লিখুন ইয়োর ট্রাভেল গাইড। এরপর একেবারে নিচে স্ক্রল করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন আবার আমাদের ওয়েবসাইটে ফিরে গিয়ে পেজটি রিলোড করি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ওয়েবসাইটের টাইটেল এবং এর পাশে আছে ওয়েবসাইটের ট্যাগলাইন। তাহলে আবার এই ট্যাবটি বন্ধ করি এবং ড্যাশবোর্ডে ফিরে যাই। এখন আমরা এগিয়ে যাব এবং সেটিংসে গিয়ে পারমালিঙ্কসে ক্লিক করব। এটি গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে আপনি যদি কোনো ব্লগ তৈরি করতে চান তাহলে এখানে আমরা পারমালিঙ্ক স্ট্রাকচার দেখতে পারি। এটাই হলো ডিফল্ট স্ট্রাকচার যেটা ওয়ার্ডপ্রেস আপনার ব্লগ পোস্টের জন্য ব্যবহার করে। এখন যদি আপনি শুধু একটি ওয়েবসাইট রাখতে চান ব্লগ ছাড়া, তাহলে এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভবিষ্যতে যদি কখনো ব্লগ পোস্ট প্রকাশ করতে চান তাহলে এটা গুরুত্বপূর্ণ। ডিফল্টভাবে স্ট্রাকচারটা হচ্ছে আপনার ডোমেইন /index.php, তারপর বছর, মাস, দিন এবং পোস্টের নাম। এখন আমরা এটাকে সহজ করতে চাই এবং আরও সুন্দর দেখাতে চাই। শুধু পোস্ট নেমে ক্লিক করলেই হবে, এবং আমি সাধারণত শেষে থাকা /টাও মুছে দিই, এবং এরপর আমাদের কাছে অনেক পরিষ্কার একটা স্ট্রাকচার থাকবে যেখানে আপনার ডোমেইন / তারপর পোস্টের নাম থাকবে। এবং উদাহরণ হিসাবে দেখানোর জন্য চলুন একটা নতুন ট্যাব খুলে দেখি এটা কেমন দেখাবে। তারপর চলুন ব্লগনার্ড ওয়ালেটের এই ব্লগ পোস্টে যাই। এখানে আপনি একই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, তাদেরও শুধু ডোমেন /, তারপর ব্লগ পোস্টের শিরোনাম আছে, এবং এটাই আমাদের ক্ষেত্রেও হয়েছে। এখন আমাদেরও একই অবস্থা। তাহলে চলুন এই ট্যাবটা আবার বন্ধ করি এবং পরিবর্তনগুলো সংরক্ষণ করতে নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেসে ক্লিক করি। এখন আমরা দ্বিতীয় ধাপ শেষ করেছি, যেটা ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল ও সেটআপ করা, এবং এখন আমরা তৃতীয় ধাপে যাব, যেটা হলো থিম এবং পেজ বিল্ডার ইনস্টল করা। এটা আমাদের ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ করে দেবে, এবং আমরা সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারবো। চলুন আমাদের থিম ইনস্টল করা দিয়ে শুরু করি। তাহলে চলুন এখানে অ্যাপিয়ারেন্সে আসি এবং থিমসে ক্লিক করি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু থিম আগে থেকেই প্রি ইনস্টল করা আছে, আর যেটা বর্তমানে অ্যাক্টিভেটেড আছে সেটা হলো 2024 থিম। আমরা আসলে আরও ভালো একটা থিম ব্যবহার করতে চাই। তাহলে চলুন ওপরে অ্যাড নিউ থিমে ক্লিক করি। এতে আমাদের থিম লাইব্রেরিতে নিয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন 6000-এরও বেশি থিম থেকে বেছে নেওয়ার সুযোগ আছে, এবং আমরা যা করব তা হলো আমরা সবচেয়ে ভালো এবং জনপ্রিয় থিমগুলোর একটি বেছে নেব, যেটার নাম হলো অ্যাস্ট্রা থিম। ঠিক এখানে আপনি যদি একেবারে এখানে পপুলার ট্যাবের নিচে দেখতে না পান তাহলে এখানে সার্চ বক্সে অ্যাস্ট্রা লিখে সার্চ দিলেই চলে আসবে। দেখতে পাচ্ছেন এটাতে আমরা ইনস্টলে ক্লিক করতে পারি, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, এবং এখন আমাদের অ্যাস্ট্রা থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট দুটোই হয়ে গেছে। তাহলে এখন আমরা অন্য থিমগুলো ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের আর সেগুলো দরকার নেই।
চলুন এই থিম ট্যাবে যান, ডিলিটে ক্লিক করুন এবং কনফার্ম করুন। একইভাবে বাকি দুইটা প্রি ইনস্টল থিমও ডিলিট করে দিন। এখন আমাদের শুধু একটা থিম ইনস্টল করা আছে এবং আমরা চাই এই থিমের জন্য অটো আপডেটসও চালু রাখতে। তাহলে এখানে এনাবেল অটো আপডেটসে ক্লিক করুন। তারপর ওপরের এই উইন্ডোগুলো বন্ধ করে দিন। সব কিছু যতটা সম্ভব পরিষ্কার রাখুন। এখন যেহেতু আমরা এই থিমটি ইনস্টল করেছি, আমরা কোনো কোডিং ছাড়াই আমাদের ওয়েবসাইট তৈরি ও ডিজাইন করতে পারবো। আমরা সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ব্যবহার করতে পারি এবং খুব সহজেই আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি। পরবর্তী ধাপে আমরা একটি প্লাগইন ইনস্টল করব, যা আমাদের ওয়েবসাইট তৈরি আরও সহজ ও দ্রুত করে তুলবে, কারণ এটি আমাদের কিছু প্রস্তুত টেমপ্লেট দেবে, যা আমাদের ওয়েবসাইটের জন্য দারুণ একটি শুরু। তাহলে চলুন প্লাগইনসে চলে যাই। তারপর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি এবং এখানে স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করি। এটা ঠিক এইটি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে 10 লাখেরও বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন এবং খুব ভালো রিভিউ আছে। তাহলে ইনস্টল নাওতে ক্লিক করি এবং তারপর অ্যাক্টিভেট করি। তারপর প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। এখন যদি আপনি স্টার্টার টেমপ্লেটস প্লাগইন অ্যাক্টিভ করার পর এই স্ক্রিনটি না দেখেন, তাহলে ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যান, ইনস্টলড প্লাগইনসে যান এবং এখানে আমরা যে প্লাগইনটি ইনস্টল করেছি তা দেখতে পাবেন। তারপর শুধু সি লাইব্রেরিতে ক্লিক করুন এবং এটি আপনাকে এই স্ক্রিনে নিয়ে যাবে। চলুন বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করি। এখানে আমাদের পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। এটাই আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। আমরা এলিমেন্টর ব্যবহার করব, কারণ এটি সবচেয়ে ভালো এবং জনপ্রিয়। তাহলে চলুন এলিমেন্টর বেছে নিই এবং এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি টেমপ্লেট বেছে নিতে পারি। এখন আপনি হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন, কারণ আমরা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের জন্য একটি থিম বেছে নিয়েছি এবং এখন আমাদের আবার একটি টেমপ্লেটও বেছে নিতে হবে। তাহলে এখানে একটু পার্থক্য আছে। থিম আমাদের পুরো ওয়েবসাইটের মৌলিক ডিজাইন, কিভাবে এটি কাজ করে এবং এর পেছনের কোড দেয়, আর টেমপ্লেট আমাদের কিছু মৌলিক পেজ দেবে যাতে আমরা শুরু করতে পারি। তাহলে আপনি এই টেমপ্লেটগুলোকে কেবল কিছু প্লেসহোল্ডার কন্টেন্ট হিসেবে দেখতে পারেন, যা আপনার জন্য ওয়েবসাইট তৈরি করা সহজ করে দেবে, বিশেষ করে আপনি যদি পেশাদার ডিজাইনার না হন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য অনেক রকম টেমপ্লেট। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ফিটনেস ট্রেনার হন এবং আপনার ফিটনেস কোচ ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনি শুধু লিখতে পারেন ধরেন ফিটনেস ট্রেনার, তারপর দেখতে পারেন তাদের কাছে ফিটনেস ট্রেনারের জন্য কোনো টেমপ্লেট আছে কিনা, যেমন এইটা। এখন এখানে কিছু পেইড টেমপ্লেট আছে যেগুলোর পাশে প্রিমিয়াম লেখা দেখতে পাবেন। এর মানে হচ্ছে এগুলো ফ্রি নয়, কিন্তু উদাহরণস্বরূপ এটি একটি ফ্রি টেমপ্লেট এবং এই ওয়েবসাইটটি দেখতে কেমন হবে তা দেখতে আপনি শুধু টেমপ্লেটটিতে ক্লিক করতে পারেন এবং এটি এখানেই খুলে যাবে। আপনি ওয়েবসাইটটি স্ক্রল করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কেও ক্লিক করতে পারবেন এবং দেখতে পারবেন আপনি সামগ্রিক ডিজাইনটা পছন্দ করছেন কিনা। এখন আপনি চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন, ফন্ট, টেক্সট, ছবি, রং, সব কিছুই। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের সব কিছু পরিবর্তন করবেন। তবে আপনি এমন কিছু বেছে দিতে চান যেটা আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের জন্য ভালো একটি শুরু হতে পারে। তো চলুন এই টেমপ্লেটটা আবার বন্ধ করি। এই টিউটোরিয়ালে আমি সবচেয়ে জনপ্রিয় টেমপ্লেটগুলোর একটি বেছে নেব, যেটা হচ্ছে এই লফট নেচার টেমপ্লেট। এটা খুবই বেসিক একটি টেমপ্লেট যেটা আপনি প্রায় যে কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সহজে এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে চান, তাহলে এটিই বেছে নেওয়ার পরামর্শ দেব। এবং তারপর আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে যেসব টুল দরকার সেগুলো শিখে নিন। আর যখন আপনার সেই দক্ষতাগুলো হয়ে যাবে, তখন আপনি অন্য কোনো টেমপ্লেট বেছে নিয়ে একদম আপনার পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি চাইলে অন্য কোনো টেমপ্লেটও বেছে নিতে পারেন এবং এভাবেই অনুসরণ করতে পারেন, কারণ আমি যা দেখাবো তা যে কোনো টেমপ্লেটের সাথেই কাজ করবে যেটা আপনি বাছাই করেন। তাই আমি এখান থেকে এইটা লাভ নেচার বেছে নিচ্ছি। আর এটা আবার আমাদের প্রিভিউ মোডে নিয়ে যাবে, যেখানে আমরা বিভিন্ন পেজে ক্লিক করে দেখতে পারবো সেগুলো দেখতে কেমন লাগে। কিন্তু আপাতত আমরা শুধু সামনে এগোতে চাই এবং আমরা এখনই এখানে কোনো লোগো আপলোড করব না। আমরা পরে আসল এডিটরে গিয়ে কিভাবে এটা করতে হয় সেটা দেখব। কিন্তু চলুন আমরা স্কিপে ক্লিক করি এবং এগিয়ে যাই। এখানে আপনি চাইলে ডিফল্ট রঙগুলো পরিবর্তন করতে পারেন, যেমন এই রং অথবা এই রং কিংবা হয়তো এইটা। আমি ডিফল্ট রঙেই রেখে দিচ্ছি, পরে আপনাকে দেখাবো কিভাবে সব রং পরিবর্তন করতে হয়। একইভাবে ফন্টের ক্ষেত্রেও আপনি চাইলে ফন্ট পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি ডিফল্ট ফন্টেই থাকছি এবং কন্টিনিউতে ক্লিক করছি।
তারপর এখানে সবকিছু যেমন আছে তেমনই রেখে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করি। এটা হয়ে গেলে আমরা এমন একটা স্ক্রিনে যাব যেখানে ভিউ ইয়োর ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে যেমনটা আমরা উপরে দেখতে পাচ্ছি। এবং এটি দেখতে এমনই, আমাদের একটা হোম পেজ আছে, আমাদের একটি অ্যাবাউট পেজও আছে, আমাদের একটা সার্ভিসেস পেজ আছে এবং আমাদের একটা কন্ট্যাক্ট পেজও আছে এবং আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডেও এই পেজগুলো দেখতে পারি। তাহলে আমরা ড্যাশবোর্ডে যেতে পারি উপরে ওয়েবসাইটের নামের উপর ক্লিক করলেই। আর আমি যা করি সেটা হলো যখনই ড্যাশবোর্ডে এমন কোনো উইন্ডো দেখি যেগুলো আমার দরকার নেই, আমি সেগুলো কেটে দেই বা স্ক্রিন অপশানসে গিয়ে সব অপশান আনটিক করে দেই। এভাবে আমি সব কিছু পরিষ্কার রাখি। তারপর চলুন পেজেসে যাই এবং এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ এবং সার্ভিসেস পেজও আছে, যেগুলো যোগ হয়েছে কারণ আমরা টেমপ্লেট ইনস্টল করেছি। আর আমরা প্লাগইনসে গিয়েও দেখতে পারি এখানে নতুন একটি প্লাগইন ইনস্টল হয়েছে টেমপ্লেটের সাথে, যেটা হলো WP ফর্মস প্লাগইন। এই প্লাগইন আমাদের ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম রাখতে দেয়, যা আমাদের ক্ষেত্রে শুধু কন্ট্যাক্ট পেজেই আছে। দারুণ! তাহলে এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির তৃতীয় ধাপ শেষ করে ফেলেছি, যেটা হলো থিম, পেজ বিল্ডার এবং আমাদের টেমপ্লেট ইনস্টল করা। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রতিটি দিক কিভাবে কাস্টমাইজ করতে হয় তা শেখা। তাহলে চলুন শুরু করি। আমাদের ওয়েবসাইটের পেজগুলো কাস্টমাইজ করতে হলে আমাদের যেতে হবে পেজ বিল্ডারে, যার নাম এলিমেন্টার। এই পেজ বিল্ডারে ঢোকার দুটি উপায় আছে। প্রথম উপায় হলো পেজেসে গিয়ে, ধরুন আমরা আমাদের হোম পেজ এডিট করতে চাই, আমরা সহজেই আমাদের হোম পেজের ওপর মাউস নিয়ে গিয়ে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করতে পারি। এতে আমাদের হোম পেজের জন্য পেজ বিল্ডার এলিমেন্টারে নিয়ে যাবে। এখন আমি আপনাকে আরেকটি উপায় দেখাবো যেভাবে আপনি পেজ বিল্ডারে যেতে পারেন, সেটা হলো প্রথমে আপনার ওয়েবসাইটে যাওয়া। তাহলে চলুন একটা নতুন ট্যাব খুলে আমাদের ওয়েবসাইটের নাম টাইপ করি। আমার ক্ষেত্রে এটি medextravels.co, ইন্টার চাপুন আর এটি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এই ক্ষেত্রে ধরুন আমরা আমাদের অ্যাবাউট পেজে কিছু পরিবর্তন করতে চাই, তাহলে চলুন মেনু ব্যবহার করে আমাদের অ্যাবাউট পেজে চলে যাই। এবং এখন পেজ বিল্ডারে যেতে হলে আমরা শুধু এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলেই হবে। আমরা সবসময় ওপরে এই বারটি দেখতে পাই কারণ আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করা আছে। আর যখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তখন অ্যাবাউট পেজের জন্য পেজ বিল্ডার খুলে যাবে। তাহলে চলুন আবার এই ট্যাবটি বন্ধ করি এবং আমাদের হোম পেজে ফিরে যাই। তাহলে প্রথম যে বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ তা হলো আপনার পেজগুলোর গঠন। এবং আমরা এই ন্যাভিগেটর উইন্ডোতে সুন্দরভাবে গঠনটা দেখতে পাচ্ছি। প্রতিটি পেজ মূলত কন্টেইনার এবং এলিমেন্ট ব্যবহার করে গঠিত। তাহলে এখানে ন্যাভিগেটরে আমরা প্রথম কন্টেইনারে ক্লিক করতে পারি এবং তখন কন্টেইনারটি সিলেক্ট হবে এবং আমরা এখানে কন্টেইনারের চারপাশে ম্যাজেন্টা লাইনের মাধ্যমে সিলেকশনটা দেখতে পারি। আর যখন আমরা এই প্রথম কন্টেইনারের ড্রপডাউনে ক্লিক করি তখন দেখতে পাই প্রথম কন্টেইনারের ভেতরে আর একটা কন্টেইনার আছে। এবং আবার যখন আমরা ড্রপডাউন অ্যারোতে ক্লিক করি তখন দেখতে পাই এই কন্টেনারের ভেতরে কিছু এলিমেন্ট আছে। তাহলে চলুন এই হেডিংয়ে ক্লিক করি এবং তখন দেখতে পাবো এই লেখাটাই এখানে আছে, উই অল লাভ। এরপর দ্বিতীয় লেখাটি, দ্বিতীয় হেডিং, তারপর আরও কিছু লেখা আছে টেক্সট এডিটর এলিমেন্ট থেকে এবং শেষে একটি বাটনও আছে। তাহলে কন্টেনারের ভেতরে কিছু এলিমেন্ট আছে এবং যখন আমরা এখানে দ্বিতীয় কন্টেনারে যাই তখন দেখতে পাই এটা দ্বিতীয়টি এবং এই কন্টেনারের ভেতরেও আরেকটি কন্টেনার আছে। এরপর এই কন্টেনারের ভেতরে আছে আরেকটি হেডিং, আওয়ার সার্ভিসেস। এরপর আছে একটি ডিভাইডার, তারপর আছে আরেকটি কন্টেনার যেটার ভেতরে আরও 3টি কন্টেনার আছে। তো এটাই এখানে 3টি কলাম। আমরা প্রথমটিতে ক্লিক করলে দেখতে পাই এই প্রথম কলামটি, দ্বিতীয়টি হলো এটা এবং তৃতীয়টি হলো এইটা। তাই আপনি আপনার পেজে যা কিছুই তৈরি করবেন আপনাকে কন্টেইনার যোগ করতে হবে এবং কন্টেইনারের ভেতরে এলিমেন্ট যোগ করতে হবে। তাই এই ন্যাভিগেটরটা আপনার পেজের স্ট্রাকচার দেখতে বেশ কাজে দেয়। কিন্তু যখন ওয়েবসাইট কাস্টমাইজ করার কথা আসে তখন এটা আসলে একটু ঝামেলা করে। তাই আমি সাধারণত এই ন্যাভিগেটরটা বন্ধ করে দিই। যখনই আপনি এটা নিতে চান তখন আপনি শুধু নিচের বাম পাশে গিয়ে ন্যাভিগেটরে ক্লিক করুন, তাহলেই ন্যাভিগেটর আবার খুলে যাবে। যখনই আপনি কোনো কন্টেইনারের অবস্থান পরিবর্তন করতে চান তখন শুধু যেই কন্টেইনারটি সরাতে চান তার উপর মাউস নিয়ে যান, যেমন এই কন্টেইনারটি, তারপর 6টি ডটের উপর ক্লিক করে ধরে রাখুন এবং আপনি যেখানে কন্টেইনারটি নিতে চান সেখানে স্ক্রল করুন, যেমন এখানে, তারপর ছেড়ে দিন।
এবং পুরো কন্টেইনারটি এই অবস্থানে চলে এসেছে। যখনই আপনি কোনো ভুল করেন বা কিছু আন্ডু করতে চান, তখন শুধু আপনার কিবোর্ডে ম্যাক হলে কমান্ড জেড অথবা উইন্ডোজ হলে কন্ট্রোল জেড চাপুন। এতে আপনার শেষ করা কাজটি আন্ডু হয়ে যাবে। তাই আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনারটি এখন আবার তার মূল অবস্থানে ফিরে এসেছে। যখনই আমরা কোনো কন্টেইনার ডিলিট করতে চাই, তখন আবারও শুধু কন্টেইনারটির ওপর মাউস নিয়ে যান এবং তারপর ক্লিক করুন। এক্স আইকনে ক্লিক করুন এবং এতে পুরো কন্টেইনারটি ডিলিট হয়ে যাবে। যখন আমরা নতুন কোনো কন্টেইনার যোগ করতে চাই, তখন শুধু প্লাস আইকনে ক্লিক করুন, তারপর আবার প্লাসে ক্লিক করুন এবং এখানে আমরা আমাদের কন্টেইনারের জন্য কাঠামো বেছে নিতে পারি। আমরা চাইলে বিভিন্ন কলাম, বিভিন্ন লেআউট নিতে পারি। এই ক্ষেত্রে চলুন আমরা এক কলামের কন্টেইনার নেই এবং এতে এই দুই কন্টেইনারের মাঝখানে একটি কন্টেইনার যোগ হবে। এবং এখন আমরা চাইলে এই কন্টেইনারে বিভিন্ন এলিমেন্টও যোগ করতে পারি। তাহলে এলিমেন্টে যেতে হলে উপরের বাম পাশে থাকা 9টি ডটের আইকনে যেতে হবে। তারপর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের এলিমেন্ট যেগুলো আমরা যোগ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা খুব সহজেই একটি হেডিং যোগ করতে পারি। শুধু ক্লিক করে ধরে টেনে এই কন্টেইনারে নিয়ে আসলেই হবে। এখন এই কন্টেইনারে আমাদের একটি হেডিং আছে। আমরা চাইলে আবার এলিমেন্টে ফিরে গিয়ে একটি ছবি টেনে আনতে পারি। হেডিংয়ের ঠিক নিচে এবং তারপর ছবির নিচে আমরা একটি বাটনও টেনে আনব। তাই আমরা এখানে ছবির নিচে একটি বাটন টেনে আনতে পারি। আর এখন আমরা যদি সব কিছু পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চাই, তাহলে আবার কমান্ড জেড ম্যাকে বা কন্ট্রোল জেড উইন্ডোজে চাপতে পারি, অথবা আমরা হিস্ট্রি ফিচারও ব্যবহার করতে পারি। নিচের বাম পাশে গিয়ে হিস্ট্রি আইকনে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটের সব পরিবর্তিত অবস্থা দেখতে পাবো, যেগুলো আমরা পরিবর্তন করেছি। এবং আমরা সবসময় সময় ফিরে গিয়ে আমাদের ওয়েবসাইটের আগের কোনো ভার্সন লোড করতে পারি। উদাহরণস্বরূপ আমরা এখানে ক্লিক করে একেবারে শুরুতে চলে যেতে পারি এবং এতে ওয়েবসাইটের প্রথম অবস্থা আবার সক্রিয় হয়ে যাবে, যেভাবে এটি ছিল কোনো পরিবর্তন করার আগে। তাই এটি খুবই সুবিধাজনক, কারণ আপনি যাই কিছুই করেন না কেন, আসলে আপনার ওয়েবসাইট নষ্ট হচ্ছে না। আপনি সবসময় ফিরে গিয়ে আগের কোনো ভার্সন লোড করতে পারেন। ফলে আপনি ইচ্ছামতো পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, বিভিন্ন কিছু চেষ্টা করতে পারেন এবং সবসময় আবার ফিরে আসতে পারেন। আর পরিবর্তনগুলো সংরক্ষণ করে ওয়েবসাইটে লাইভ করতে চাইলে এখানে নিচের বাম পাশে আপডেটে ক্লিক করতে হবে। এখন আমাদের ওয়েবসাইট বর্তমানে কেমন দেখাচ্ছে সেটার প্রিভিউ দেখতে চাইলে দুটি উপায় আছে। প্রথম উপায়টি হলো এখানকার এই তীর চিহ্নে ক্লিক করা। এতে মেনুটি নিচে নেমে আসবে এবং আমাদের ওয়েবসাইটের একটি প্রিভিউ দেখাবে, অথবা আমরা আবার এটিকে খুলতেও পারি। এবং এখানে নিচের দিকে আপনি এই চোখের আইকনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করলে ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলে যাবে এবং আপনি সহজেই সব পেজে ঘুরে দেখতে পারবেন কেমন দেখাচ্ছে। আসুন আবার এই ট্যাবটি বন্ধ করি। তাহলে এখন আমরা বুঝতে পারছি প্রতিটা পেজ কন্টেইনার এবং এলিমেন্ট দিয়ে কিভাবে গঠিত হয়েছে। এবার চলুন দেখি কিভাবে আমাদের পেজের প্রতিটা আলাদা এলিমেন্ট এডিট করা যায়। এগুলো হতে পারে আমাদের টেক্সট এলিমেন্ট, বাটন, ছবি এবং এখানে পেজে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই। চলুন টেক্সট এলিমেন্ট দিয়ে শুরু করি। ধরা যাক আমরা এই টেক্সটটি পরিবর্তন করতে চাই, যেখানে এখন লেখা আছে নেচার। আমাদের যা করতে হবে তা হলো শুধু টেক্সট এলিমেন্টে ক্লিক করা। তারপর বাম পাশে আমরা এই এলিমেন্টের জন্য যেসব অপশান আছে সেগুলো দেখতে পাবো। এখানে 3টে ট্যাব আছে। একটা হলো কন্টেন্ট ট্যাব, একটা স্টাইল ট্যাব আর একটা অ্যাডভান্সড ট্যাব। কন্টেন্ট ট্যাবে আমরা কন্টেন্ট পরিবর্তন করতে পারি। তাই টেক্সট পরিবর্তন করতে হলে আমরা টাইটেলে চলে যাব এবং সেখানে যা চাই সেটাই লিখে দেব। চলুন এখানে ওয়ার্ডপ্রেস লিখে দেই। অথবা আমরা চাইলে সরাসরি প্রিভিউতে টেক্সটের উপর ক্লিক করে সেটাকে হাইলাইট করে এখান থেকেই টেক্সট পরিবর্তন করতে পারি। এরপর আরও কিছু অপশান আছে, যেমন আমরা চাইলে টেক্সটের সঙ্গে একটি লিঙ্ক যোগ করতে পারি। তাহলে কেউ যখন এই টেক্সটে ক্লিক করবে তখন সেটা নির্দিষ্ট কোনো লিঙ্কে চলে যাবে। আমরা চাইলে টেক্সটের সাইজও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে HTML ট্যাগও পরিবর্তন করতে পারি এবং আমরা চাইলে অ্যালাইনমেন্টও পরিবর্তন করতে পারি। তাহলে যদি আপনি অ্যালাইনমেন্ট বাম পাশে নিতে চান, শুধু লেফটে ক্লিক করলেই এটা পরিবর্তন হয়ে যাবে। অথবা আমরা চাইলে আবার মাঝখানে নিয়ে আসতে পারি। এরপর চলুন স্টাইল ট্যাবে যাই। এখানে আমরা টেক্সটের স্টাইল সংক্রান্ত সব কিছু পরিবর্তন করতে পারি। উদাহরণস্বরূপ টেক্সটের রং এখন সাদা সেট করা আছে এবং আমরা যখন এখানে রঙে ক্লিক করি তখন যে কোনো রং বেছে নিতে পারি এবং টেক্সট সেই রঙে পরিবর্তিত হয়ে যাবে। এরপর আমরা এখানে একটি কাস্টম আইকনও দেখতে পারি। আর যখন এতে ক্লিক করি তখন আমরা বিভিন্ন রঙের একটি তালিকা দেখতে পাই, যেগুলো আগে থেকেই সেট করা আছে। আমাদের জন্য এগুলো টেমপ্লেটের উপর ভিত্তি করে আগে থেকেই সেট করা আছে। তাহলে টেমপ্লেটে কিছু ডিফল্ট রং আগে থেকেই আছে।
এবং আমরা শুধু সেগুলোর উপর ক্লিক করলেই টেক্সট সেই ডিফল্ট রঙে পরিবর্তিত হয়ে যাবে। সাধারণভাবে আমি পরামর্শ দেব আপনার ওয়েবসাইট এডিট করার সময় ডিফল্ট রঙগুলোই ব্যবহার করতে, কারণ পুরো ওয়েবসাইটে একই রঙের স্কিম থাকলে সেটা অনেক বেশি পেশাদার দেখায়। পরে আমি আপনাকে দেখাবো কিভাবে এখানে দেখানোর ডিফল্ট রঙগুলো পরিবর্তন করতে হয় আপনার ওয়েবসাইটের জন্য, যাতে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। এরপর আমাদের আছে টাইপোগ্রাফি অপশনগুলো। এখানে যখন আমরা কলম আইকনে ক্লিক করি তখন অনেকগুলো ভিন্ন অপশন দেখতে পাই। তাহলে প্রথমেই আছে ফন্ট ফ্যামিলি। আমরা এখান থেকেও এটা পরিবর্তন করতে পারি, যেমন আপনি যদি ফন্ট হিসেবে ওয়ার্ধানা ব্যবহার করতে চান সেটাও এখানে পরিবর্তন করা সম্ভব। এরপর আছে সাইজ। আমরা এটা বামে টেনে ছোট করতে পারি এবং তখন ফন্টের সাইজ কমে যাবে। আমরা ডান দিকে টানলে সাইজ বাড়বে। এরপর আছে ওজন, ওয়েট। এখানে আমরা ঠিক করতে পারি লেখাটা কতটা মোটা হবে। আমরা চাইলে একটু বেশি মোটা বা একটু কম মোটা করতে পারি এভাবে। এরপর নিচে আছে লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং। এগুলো কি করে সেটা দেখতে চলুন অন্য কোনো টেক্সট এলিমেন্টে যাই। তাহলে নিচে স্ক্রল করি এবং এই কোটেশনটাতে যাই। আবার চলুন টেক্সট এলিমেন্টটা সিলেক্ট করি, স্টাইল ট্যাবে যাই, তারপর টাইপোগ্রাফিতে যাই। এবার এখানে নিচে স্ক্রল করে লাইন হাইটে যাই। যখন আমরা লাইন হাইট পরিবর্তন করি তখন দেখতে পারি প্রতিটি লাইনের মাঝের ফাঁকা জায়গা বদলে যাচ্ছে। লেটার স্পেসিং মানে প্রতিটি অক্ষরের মাঝের ফাঁকা জায়গা, আর ওয়ার্ড স্পেসিং মানে প্রতিটি শব্দের মাঝের ফাঁকা জায়গা বদলায়। তাহলে এগুলোই মূলত আপনার টেক্সট এলিমেন্টগুলো স্টাইল করার প্রধান উপায়। চলুন টাইপোগ্রাফি সেটিংসটা আবার পেন আইকনে ক্লিক করে বন্ধ করি। তারপর যখন আমরা ওপরে স্ক্রল করি তখন দেখতে পাবো আরেকটা ট্যাব আছে যেটা আমরা এখনও দেখিনি, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাব। আমরা এটা এখনই দেখব না, কারণ এটা মূলত প্রতিটি এলিমেন্টের মাঝে স্পেসিং আর অ্যালাইনমেন্ট নিয়ে। এটা নিয়ে টিউটোরিয়ালের পরে আলাদা একটা অংশ থাকবে। তাহলে এবার চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটে বাটন কাস্টমাইজ করা যায়। যখন আমরা এই হোম পেজের একদম উপরে স্ক্রল করি তখন দেখতে পাই এখানে আগে থেকেই একটা বাটন আছে এবং আমরা চাইলে এটাতে ক্লিক করে এখান থেকেই সবকিছু এডিট করতে পারি। কিন্তু এটা একটু বেশি সহজ আর একঘেয়ে হয়ে যাবে। তাই আমরা যা করব সেটা হলো এলিমেন্টের ওপর রাইট ক্লিক করব এবং তারপর ডিলিটে ক্লিক করব এবং আমরা একদম নতুন ফ্রেশ একটা বাটন দিয়ে শুরু করব। এবং আমরা যা করব সেটা হলো আমরা চেষ্টা করব এটাকে ঠিক যেমনটা নেটফ্লিক্স হোম পেজে দেখা যাচ্ছে সেই বাটনের মতো ডিজাইন করতে। তাহলে প্রথমেই চলুন আবার ফিরেলে এলিমেন্টারে ফিরে গিয়ে একটা নতুন বাটন এলিমেন্ট ড্র্যাগ করি। আমরা এখানে উপরের বাম পাশে থাকা 9টা ডটের ওপর ক্লিক করতে পারি, এতে সব এলিমেন্ট ওপেন হয়ে যাবে। তারপর চলুন বাটন এলিমেন্টটা খুঁজে নেই। এটা আমাদের এখানেই আছে, এটা এখানেই আছে, তাই চলুন এটাতে ক্লিক করে ধরে টেনে এই প্যারাগ্রাফ এলিমেন্টটা ঠিক নিচে নিয়ে আসি। এরপর প্রথমেই আমরা যা করতে চাই সেটা হলো এই বাটনটাকে পেজের মাঝখানে অ্যালাইন করা। তো যখন আমরা এটাকে সিলেক্ট করি তখন কন্টেন্ট ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্টের নিচে সেন্টার ক্লিক করতে পারি, এতে বাটনটা ক্যানভাসের মাঝখানে চলে আসবে। এখন আবার নেটফ্লিক্স ওয়েবসাইটে ফিরে যাই এবং এই বাটনটা দেখি, এখানে লেখা আছে গেট স্টার্টেড এবং শেষে একটা আইকন আছে। তো চলুন আমরাও আমাদের ওয়েবসাইটে এটা করার চেষ্টা করি। আবার ফিরে গিয়ে এখানে কন্টেন্টের নিচে প্রথমে টেক্সটটা চেঞ্জ করব। আমরা লিখব গেট স্টার্টেড, ঠিক নেটফ্লিক্স পেজের মতো। এখন আমরা চাই এই আইকনটাও এখানে শেষে থাকুক, আর এখানে আইকনের নিচে আমরা আসলে এমন কিছু যোগ করতে পারি। চাইলে আমরা আমাদের নিজের ফাইলও আপলোড করতে পারি। যেটা আমরা আইকন হিসেবে যোগ করতে চাই সেটা চাইলে আপলোড করতে পারি, অথবা এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করে এমন একটা বেছে নিতে পারি যেটা কাছাকাছি। আমি এখানে অ্যারো লিখে সার্চ করব। যদিও নেটফ্লিক্সের মতো একদম একই আইকন নেই, তবে চলুন এইটা নেই। আমরা ইনসার্টে ক্লিক করব, তারপর দেখব অ্যারোটা টেক্সটের সামনে চলে এসেছে। আমরা চাই এটা শেষে থাকুক, তাই আইকন পজিশনের নিচে গিয়ে বিফোর থেকে আফটার করে দেব। এখন নেটফ্লিক্সে দেখলে দেখা যায় টেক্সট আর আইকনের মাঝে একটু ফাঁকা আছে। আমরাও চাইলে সেটা করতে পারি নিচে আইকন স্পেসিং বাড়িয়ে, এভাবে একটু বাড়িয়ে দিলেই হবে। এখন এই বাটনের স্টাইলিংয়ে যাওয়ার আগে চলুন এটাকে কোথাও লিঙ্ক করি। যখনই আপনি কোনো বাটন যোগ করেন তখন নিশ্চিত হতে হবে বাটনটা যেন আসলেই কোথাও নিয়ে যায়। তাহলে এখানে লিঙ্ক অপশনে আমরা চাইলে কোনো ইউআরএল দিতে পারি যেখানে বাটনটা যাবে, অথবা আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো পেজও যোগ করতে পারি। ধরা যাক আমরা চাই মানুষজন যেন আমাদের কন্ট্যাক্ট পেজে যায়, তাহলে শুধু কন্ট্যাক্ট লিখলেই এখানে কন্ট্যাক্ট পেজটা দেখাবে। ওটাতে ক্লিক করলেই আমাদের কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা বসে যাবে। এখন চলুন স্টাইলস ট্যাবে যাই। যদি আমরা আবার নেটফ্লিক্সের বাটনটা দেখি তাহলে দেখতে পাবো ওখানে টেক্সটের সাইজ একটু বড় এবং আমাদেরটার চেয়ে একটু বেশি বোল্ড।
তাহলে আবার এখানে ফিরে আসি। তারপর টাইপোগ্রাফি অপশানে কলম আইকনে ক্লিক করি। প্রথমে সাইজ বাড়াতে স্লাইডারটা ডানে টেনে দিই, আর আমার মনে হয় এটা ঠিকই দেখাচ্ছে। তারপর ওজন অপশানে ডিফল্ট থেকে পরিবর্তন করে দেখি সেমি বোল্ড দিলে কেমন হয়। হ্যাঁ, এখন এটা অনেকটা নেটফ্লিক্স বাটনের মতো দেখাচ্ছে। তাহলে টাইপোগ্রাফি সেটিংসটা বন্ধ বলি, এবং এখন আমাদের রঙগুলো পরিবর্তন করতে হবে। তাহলে টেক্সটের রং হবে সাদা। তাহলে এখানে টেক্সট কালার অপশানে গিয়েও আমরা এটা করতে পারি। আমরা এটা সাদা করে দিচ্ছি, আর বাটনের ব্যাকগ্রাউন্ড হবে লাল। তাহলে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকই থাকা উচিত, এবং কালার অপশানে গিয়ে আমরা এটা এমন লাল করে দিচ্ছি। তারপর যখন আমরা আবার ফিরে আসি তখন দেখতে পারি বাটনের উপর মাউস রাখলে রংটা একটু গাঢ় হয়ে যায়। এটাই হচ্ছে হোভার এফেক্ট। তাহলে আমরা এখানেও এটা করতে পারি, যখন আমরা আবার ফিরে এসে নর্মাল থেকে হোভারে পরিবর্তন করি। তারপর আবার রং পরিবর্তন করে একটু গাঢ় লাল বেছে নিই, যেমনটা এখানে দেখাচ্ছি। এবং এখন যখন আমরা বাটনের উপর মাউস রাখি তখন দেখতে পাই রংটা একটু গাঢ় হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে হোভার অ্যানিমেশনের নিচে কোনো অ্যানিমেশনও যোগ করতে পারি। উদাহরণস্বরূপ আপনি চাইলে স্ট্রিঙ্ক অ্যানিমেশন দিতে পারেন, এবং তখন বাটনের ওপর মাউস রাখলে সেটা একটু ছোট হয়ে যাবে। কিন্তু চলুন এটা আবার সরিয়ে দিই, কারণ নেটফ্লিক্সেও এটা নেই। এখন আমরা চাইলে এই বাটনের প্রান্তগুলোও দেখে নিতে পারি। দেখা যাচ্ছে এগুলো একটু গোলাকার, এবং আমাদের এখানে সেটার কিছুটা আছে। তবে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন, শুধু বর্ডার রেডিয়াসে গিয়ে টাইপ করলেই হবে। ধরা যাক এখানে 15 পিক্সেল দিলে প্রান্তগুলো আরও বেশি গোলাকার এবং মসৃণ দেখাবে। আর নেটফ্লিক্সের বাটনের মতো করতে চাইলে এটা সাধারণত সম্ভবত 3, 4 বা 5-এর মতো কিছু হতে পারে। তাহলে চলুন এটাকেই দেখে দিই। তারপর আমরা দেখতে পাচ্ছি নেটফ্লিক্সের বাটনটা আমাদেরটার মতো চওড়া না, এবং লেখার সাথে বাটনের ফাঁকটাও একটু কম। তাহলে আমরা চাইলে এখানে প্যাডিংয়ে গিয়ে এটাও পরিবর্তন করতে পারি। যখন আমরা একেবারে নিচে প্যাডিংয়ে যাব তখন প্রথমে এখানে মানগুলো আনলিঙ্ক করতে পারি, এবং এখন আমরা দেখতে পাচ্ছি লেখার চারপাশে প্যাডিং 0 আছে। তাহলে ওপরের জন্য হয়তো 15 পিক্সেল দিই, এবং নিচের জন্য একই নদে ডান পাশে 25 পিক্সেল দিই, এবং বাম পাশেও 25 পিক্সেল। এবার ওয়েনাঙ্গ। এখন আমাদের কাছে এমন একটা বাটন আছে যেটা দেখতে নেটফ্লিক্স হোম পেজের বাটনের মতোই লাগছে। আর আপনি যেসব টুলস শিখলেন সেগুলো দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে পছন্দের যে কোনো বাটনের ডিজাইন প্রায় হুবহু কপি করতে পারবেন। এবার চলুন শিখি কিভাবে আমাদের ওয়েবসাইটে ছবি যোগ ও পরিবর্তন করা যায়। তাহলে যখন আমরা নিচে স্ক্রল করি তখন এখানে কিছু ছবি দেখতে পাই। এখানে আরেকটা ছবি আছে, আর এখানে আরও একটা আছে। আর আমরা চাইলে এই সবগুলো ছবি আমাদের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। ধরা যাক আমরা এই ছবিটা পরিবর্তন করতে চাই। আমাদের যা করতে হবে তা হলো ছবিটাতে ক্লিক করে ইমেজ এলিমেন্টটা সিলেক্ট করা। এরপর এখানে কন্টেন্ট ট্যাবের নিচে আমরা দেখতে পারি বর্তমানে কোন ছবিটা দেখানো হচ্ছে। আর যখন আমরা চুজ ইমেজে ক্লিক করি তখন আমরা চাইলে আমাদের মিডিয়া লাইব্রেরিতে থাকা অন্য কোনো ছবি বেছে নিতে পারি। এগুলো সবই আমাদের নির্বাচিত টেমপ্লেট থেকে ইম্পোর্ট করা ছবি, অথবা আমরা চাইলে নিজের ছবি আপলোডও করতে পারি। যখন আপলোড ফাইলসে ক্লিক করব তখন নিজের ছবি ড্র্যাগ করে এখানে এনে ওয়েবসাইটে যোগ করা যাবে। আবার চাইলেই ফ্রি ইমেজেসে ক্লিক করে কপিরাইট ফ্রি যে কোনো ছবি খুঁজে নিতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা নেচার লিখি তাহলে প্রকৃতির সাথে সম্পর্কিত সব ছবি চলে আসবে, আর আমরা চাইলে সেখান থেকে যে কোনোটা বেছে নিতে পারি। এখন যদি আরও কিছু ওয়েবসাইট দরকার হয় যেখানে আপনি কপিরাইট ফ্রি ছবি পেতে পারেন, তাহলে শুধু গুগলে যান, কপিরাইট ফ্রি ইমেজেস লিখে সার্চ দিন। তারপর আপনি আনস্প্ল্যাশ, পিক্সাবে, পেক্সেলস ইত্যাদি ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই 3টি ওয়েবসাইটই খুব ভালো, এবং এখানে আপনি প্রচুর কপিরাইট ফ্রি ছবি খুঁজে পাবেন। তাহলে চলুন আবার এলিমেন্টরে ফিরে যাই, এবং উদাহরণস্বরূপ এবার আমরা নিজের ছবি আপলোড করি। তাহলে চলুন আপলোড ফাইলসে ক্লিক করি, এবং আমি এখানে একটি উদাহরণ ছবি ডাউনলোড করেছি। আমি শুধু ছবিটা ড্র্যাগ করে এই ফিল্ডে ছেড়ে দেব, এবং আপলোড হয়ে গেলে সিলেক্টে ক্লিক করলেই ছবিটা আমার ওয়েবসাইটে চলে আসবে। এরপর যখন আমরা এই ইমেজ এলিমেন্টের স্টাইল ট্যাবে যাব তখন এখানে ইমেজের উইডথ বাড়ানোর জন্য স্লাইডার বাড়িয়ে ছবির সাইজ পরিবর্তন করতে পারি, অথবা একইভাবে হাইডের ক্ষেত্রেও করতে পারি। এরপর আছে অপাসিটি, মানে আমরা চাইলে ছবির স্বচ্ছতা বাড়াতে বা কমাতে পারি যদি একটু বেশি স্বচ্ছ দেখতে চান। এছাড়াও এখানে বর্ডার রেডিয়াস অপশনও আছে। আপনি যদি ছবির কোণাগুলো গোল করতে চান তাহলে শুধু বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিন, এতে ছবির কোণার রেডিয়াস বাড়বে।
আমরা চাইলে ছবির পেছনে শ্যাডো যোগ করতে পারি। তাহলে যখন আমরা বক্স শ্যাডোতে যাই এবং পেন আইকনে ক্লিক করি তখন এখানে শ্যাডো যোগ হবে এবং আমরা চাইলে এর বিভিন্ন মানও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে শ্যাডোর ব্লার বাড়াতে বা কমাতে পারি। আমরা চাইলে এটাকে আরও বেশি অনুভূমিক বা উল্লম্ব করতে পারি, আসলে যেমনটা আমাদের পছন্দ। আর যদি মনে হয় শ্যাডো লাগবে না, তাহলে শুধু এই ব্যাক টু ডিফল্ট আইকনে ক্লিক করলেই শ্যাডো মুছে যাবে। তাহলে এখন আপনি জানেন কিভাবে আপনার ওয়েবসাইটের সব ছবির পরিবর্তন ও সম্পাদনা করতে হয়। তবুও হয়তো ভাবছেন এই পেজের ওপরের ছবিটা কিভাবে বদলাবেন। আসলে এটা কোনো ইমেজ এলিমেন্ট নয়, এটা হচ্ছে এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড। প্রতিটি কন্টেইনারের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। উদাহরণস্বরূপ এইটা শুধু সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর পরের কন্টেইনারে আছে হালকা ধূসর ব্যাকগ্রাউন্ড, এরপর আবার সাদা ব্যাকগ্রাউন্ড, আর এই কন্টেইনারে আবার একটি ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে। তাহলে কন্টেইনারগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করব? ধরুন আমরা এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই। আমাদের যা করতে হবে তা হলো 6টি ডটের ওপর ক্লিক করে এটিকে সিলেক্ট করতে হবে, তারপর যেতে হবে স্টাইল ট্যাবে। এখানে আমরা দেখতে পাবো বর্তমানে কোন ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করা আছে। আমরা চুজ ইমেজে ক্লিক করতে পারি, তারপর আপলোড ফাইলসে ক্লিক করি। আর এখানে আমি শুধু ড্র্যাগ করে এমন একটা ছবি দিচ্ছি যেটা আমি ডাউনলোড করেছি। তারপর সিলেক্টে ক্লিক করুন। এখন এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের নতুন ছবিটা সেট হয়ে গেছে। যদি ছবির অবস্থান একদম ঠিক না হয় তাহলে আমরা এখানে পজিশনে চলে আসতে পারি, যেটা এখন সেন্টারে সেট করা আছে। আমরা চাইলে এটা পরিবর্তন করে টপ সেন্টার করতে পারি, তাহলে ছবির ওপরের অংশটা বেশি দেখা যাবে। আবার বটম সেন্টার করলে ছবির নিচের অংশটা বেশি দেখা যাবে। আপনি ইচ্ছেমতো ঘুরিয়ে দেখতে পারেন কোনটা সবচেয়ে ভালো লাগে। আমি আবার সেন্টারে সেট করে দিচ্ছি। এরপর এখানে আরও কিছু অপশন আছে। অ্যাটাচমেন্টের নিচে আপনি এটাকে ফিক্সড করতে পারেন, এবং এটা এমন একটা এফেক্ট যেখানে আপনি যখন পেজটা স্ক্রোল করেন তখন ছবিটা একই জায়গায় থাকে আর বাকি এলিমেন্টগুলো শুধু ওপরে উঠে যায়। আপনার যদি এই এফেক্টটা ভালো লাগে তাহলে এখান থেকে সেট করতে পারেন। আমি আবার এটাকে স্ক্রলে সেট করে দিচ্ছি। এবং সাধারণত আপনি চাইবেন ডিসপ্লে সাইজটা কভারে সেট করতে, যাতে ছবিটা পুরো কন্টেনারটা ঢেকে রাখে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই তাহলে দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ড ছবির ওপর একটা কালো ওভারলে আছে, এবং এই ওভারলের অপাসিটি 0.2-তে সেট করা। এর মানে হচ্ছে এটা শুধু ব্যাকগ্রাউন্ড ছবিটাকে একটু গাঢ় করে দেয়, যাতে এলিমেন্ট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট বেশি হয়, এবং এখানে সবকিছু পড়া আর বোতামগুলো দেখা আরও সহজ হয়। আপনি যদি ছবিটা আরও গাঢ় করতে চান তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড ওভারলের অপাসিটি বাড়িয়ে দিন, এতে ব্যাকগ্রাউন্ড আরও গাঢ় হয়ে যাবে। আবার চাইলে এখানে কালারটা সাদা করে দিতে পারেন, এতে ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল হয়ে যাবে। যদি আপনার ডার্ক এলিমেন্ট থাকে তাহলে কন্ট্রাস্ট বাড়ানোর জন্য এটাও ভালো হবে। একইভাবে অপাসিটিও পরিবর্তন করতে পারেন। আরও উজ্জ্বল করতে চাইলে স্লাইডারটা বাড়িয়ে দিন, অথবা গাঢ় করতে চাইলে কমিয়ে দিন। এখন আমি এটাকে আবার কালোতে ফিরিয়ে দিচ্ছি, কারণ আগের মতো থাকাই আমার বেশি ভালো লাগছে। এখন চলুন আবার ব্যাকগ্রাউন্ড ট্যাবে ফিরে যাই এবং দেখি আরও কি অপশন আছে যেগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা শুধু একটি সাধারণ রং ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই তাহলে প্রথমেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি ডিলিট করতে হবে এখানে ট্র্যাশ আইকনে ক্লিক করে। এরপর আমরা একটি রং পেয়ে যাব এবং চাইলে এখান থেকে সেই রং পরিবর্তন করতে পারি। আমরা শুধু রঙের ওপর ক্লিক করলেই যে কোনো রং ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড টাইপ পরিবর্তন করে গ্রেডিয়েন্টও যোগ করতে পারি, এবং এরপর আমরা দুটি রং সেট করতে পারি। তাহলে প্রথম রংটি হচ্ছে এটি এখানে। চলুন এটিকে হালকা ধূসর করে দিই, এবং দ্বিতীয় রংটি আমরা এখানে সেট করতে পারি। আমরা চাইলে এটিকে গাঢ় ধূসরও করতে পারি, এতে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর একটি গ্রেডিয়েন্ট তৈরি হবে। আরেকটি দারুণ ব্যাপার হলো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসাবে ভিডিও যোগ করতে পারেন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটি ভিডিওতে পরিবর্তন করতে পারি। এরপর সবচেয়ে সহজ উপায় হলো আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করা বা আগে থেকেই থাকা কোনো ভিডিও ব্যবহার করা। তারপর ভিডিওর লিঙ্কটি এই ঘরে পেস্ট করতে হবে। আমি ইউটিউব থেকে খুঁজে পাওয়া একটি উদাহরণ ভিডিও এখানে পেস্ট করেছি, এবং আমরা চাইলে ভিডিওর শুরুর সময়ও নির্ধারণ করতে পারি। তাহলে আমরা বলতে পারি চলুন 15 সেকেন্ড থেকে শুরু করি এবং শেষ করি ধরুন 60 সেকেন্ডে। তারপর ভিডিওটি এখানে ব্যাকগ্রাউন্ডে লুপ আকারে চলতে থাকবে। এখন যখন আপনি ভিডিও ব্যবহার করছেন তখন নিশ্চিত হতে হবে যেন ভিডিও কোনো কারণে না চললে ব্যাকগ্রাউন্ড ফোল্ডব্যাক ইমেজও সেট করা থাকে। তাহলে এখানে আমরা শুধু ছবি নির্বাচন করুন, ক্লিক করব এবং আবার এই ছবিটি ব্যবহার করব।
এবং সিলেক্টে ক্লিক করুন। এখন যদি কোনো সময় ভিডিওটি ডিলিট হয়ে যায় বা চলতে না পারে, তাহলে এই ছবিটি দেখানো হবে। এরপর আমাদের কাছে একই অপশান আছে যেমন ছবির জন্য ছিল, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে। এখন আমাদের কাছে একটি কালো ওভারলে আছে এবং আমরা এর অপাসিটি বাড়াতে বা কমাতে পারি, যাতে ব্যাকগ্রাউন্ড ও এলিমেন্টগুলোর মধ্যে কন্ট্রাস্ট বাড়ানো যায়। তো এখন আমরা শিখে ফেলেছি কিভাবে আমাদের পেজের সব এলিমেন্ট পরিবর্তন ও এডিট করতে হয়, এবং পরবর্তী ধাপে আমাদের শিখতে হবে কিভাবে প্রতিটি এলিমেন্টের মধ্যে স্পেসিং নিয়ন্ত্রণ করতে হয়। এবং এটা করতে হলে আমরা আমাদের ওয়েবসাইটের অন্য একটি পেজে যাব। তাহলে চলুন আমরা যেসব পরিবর্তন করেছি সেগুলো আপডেটে ক্লিক করে সেভ করি। এরপর একটা নতুন ট্যাব খুলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল টাইপ করি এবং এখানে চলুন আমরা অ্যাবাউট পেজে যাই। এবং এই পেজটি এডিট করতে হলে আমাদের পেজ বিল্ডার এলিমেন্টর ওপেন করতে হবে। তাহলে চলুন ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি এবং তারপর অন্য ট্যাবটি বন্ধ করে দিই। এখন এলিমেন্টগুলোর মধ্যে স্পেসিং কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার কয়েকটি উপায় আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হল মার্জিন এবং প্যাডিং। তাহলে চলুন অ্যাবাউট পেজে এটা কিভাবে কাজ করে তা শিখি। চলুন নিচে স্ক্রল করে এই কোটেশন অংশে যাই। এবার চলুন এই কন্টেনারের স্পেসিংটা দেখি। তাহলে চলুন এটাকে সিলেক্ট করি এবং এখন চলুন অ্যাডভান্সড ট্যাবে যাই। এখানে লেআউটের নিচে আমরা আমাদের মার্জিন আর প্যাডিং ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এই ভ্যালুগুলো বাড়ালে আমরা আমাদের এলিমেন্টের ওপর ডান, নিচ আর বাম পাশে পিক্সেলের স্পেস যোগ করতে পারি। কিন্তু মার্জিন আর প্যাডিংয়ের মধ্যে পার্থক্যটা কি? আমি এখানে একটা ছবি খুলেছি যেটা এই পার্থক্যটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা মাঝখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখানে নীল রঙের বর্ডার আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্যাডিং বর্ডারের ভেতরে স্পেস যোগ করছে আর মার্জিন বর্ডারের বাইরে স্পেস যোগ করছে। তাহলে চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এখন এই কন্টেনারের ওপরে 50 পিক্সেল প্যাডিং আছে এবং নিচেও 50 পিক্সেল প্যাডিং আছে। এখন যখন আমরা উপরে স্পেস বাড়াই তখন দেখতে পাচ্ছি এই কন্টেনারের বর্ডারের ভেতরে উপরে ধীরে ধীরে স্পেস বাড়ছে। এবার চলুন দেখি যদি আপনি এটা মার্জিন হিসাবে যোগ করেন যেটা বর্ডারের বাইরে থাকে তাহলে কেমন দেখাবে। চলুন এটা 0 করে দিই, তারপর মার্জিনে যাই এবং প্রথমে ভ্যালুগুলো আনলিঙ্ক করি যাতে আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। তারপর ওপরে মার্জিন হিসাবে পিক্সেল যোগ করা শুরু করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ডারের বাইরের স্পেস বাড়ছে। চলুন আবার মূল ভ্যালুগুলোতে ফিরে যাই, মার্জিনে 0 এবং প্যাডিংয়ে 50 টাইপ করি। তাহলে আমাদের পেজের যে কোনো এলিমেন্টের জন্য আমরা মার্জিন ও প্যাডিং ব্যবহার করে স্পেসিং নিয়ন্ত্রণ করতে পারি। ধরা যাক আমরা এই কোটের নিচে আরও কিছু স্পেস যোগ করতে চাই। আমাদের যা করতে হবে তা হলো এলিমেন্টটি সিলেক্ট করা, তারপর অ্যাডভান্সডে যেতে হবে এবং তারপর আমরা চাইলে নিচে কিছু মার্জিন যোগ করতে পারি অথবা কিছু প্যাডিংও দিতে পারি। এখন এই ক্ষেত্রে যেহেতু আমরা বর্ডারটা আসলে দেখতে পাচ্ছি না, তাই মার্জিন দিয়ে বা প্যাডিং দিয়ে খুব একটা পার্থক্য নেই। তাই আমরা সহজেই প্যাডিংয়ের ভ্যালু 20 থেকে বাড়িয়ে 50 করে দিতে পারি যাতে এই টেক্সটের নিচে আরও কিছু স্পেস যোগ হয়। এখন ধরুন আমরা চাই এই টেক্সটের বাম ও ডান পাশে স্পেস কমাতে। আপনাকে যা করতে হবে তা হলো প্যাডিংয়ের ভ্যালুতে যেতে হবে এবং বাম পাশে 80 পিক্সেল থেকে কমিয়ে 30 পিক্সেল করে দিতে হবে আর ডান পাশেও একইভাবে 80 পিক্সেল থেকে 30 পিক্সেল করে দিতে হবে। এলিমেন্টগুলোর মাঝে স্পেস কন্ট্রোল করার আরেকটা খুব সহজ উপায় হলো স্পেসার এলিমেন্ট ব্যবহার করা। ধরুন আমরা চাই এই আইকন আর এই টেক্সটের মাঝে কিছুটা স্পেস যোগ করতে। আমাদের যা করতে হবে তা হলো এলিমেন্টসে যেতে হবে, তারপর নিচে স্ক্রল করতে হবে এবং এই স্পেসারটা ক্লিক করে টেনে এই দুই এলিমেন্টের মাঝে ড্রপ করতে হবে। এবং এখানে আমাদের কাছে একটা স্লাইডার আছে যেখানে আমরা চাইলে এই দুই এলিমেন্টের মাঝে পিক্সেল বাড়াতে বা কমাতে পারি। স্পেস কন্ট্রোল করার আরেকটা উপায়ও আছে। চলুন অ্যাবাউট পেজের একদম ওপরে স্ক্রল করি এবং এই কন্টেনারটা সিলেক্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কন্টেনারের ভেতরের স্পেসিংটা এই মিনিমাম হাইট স্লাইডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাহলে এখানে আমরা নির্ধারণ করতে পারি এই কন্টেনারের ভেতরে কতটা স্পেস দিতে চাই। আমরা চাইলে এই ভ্যালুগুলো বাড়াতে বা কমাতে পারি এবং ঠিক করতে পারি এই কন্টেনারের উচ্চতা কত পিক্সেল হবে। এখন পর্যন্ত এই টিউটোরিয়ালে আমরা মূলত দেখেছি কিভাবে এলিমেন্ট এডিট করতে হয় এবং কিভাবে সেগুলোর মাঝে স্পেস কন্ট্রোল করতে হয়। এখনো পর্যন্ত আমরা যা দেখাইনি তা হলো কিভাবে একটি কন্টেনারের ভেতরে লেআউট নিয়ন্ত্রণ করতে হয়। বিভিন্ন ধরনের লেআউট দেখতে চলুন একটা নতুন ট্যাব খুলে আমাদের ইউআরএল লিখে এন্টার চাপি। এতে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে।
এবং এখানে চলুন বিভিন্ন ধরনের লেআউট দেখি। এখানে ওপরের কন্টেইনারটা এক কলামের কন্টেইনার, যেখানে কিছু এলিমেন্ট মাঝখানে রাখা হয়েছে। তারপর যখন আমরা নিচে স্ক্রল করি আমাদের সার্ভিসেস অংশে, তখন আমরা ভিন্ন ধরনের লেআউট দেখতে পাই। তাহলে এখানে আমাদের 3টি আলাদা কলাম আছে। এরপর যখন আমরা আরও নিচে স্ক্রল করি তখন আবার একটি এক কলামের কন্টেইনার পাই, যেখানে কিছু কন্টেন্ট মাঝখানে রয়েছে। এরপর এখানে আমাদের একটি 2 কলামের লেআউট আছে, যেখানে বাম পাশে কিছু লেখা এবং ডান পাশে একটা ছবি রয়েছে। এরপর আরও নিচে স্ক্রল করলে আবারও একটি এক কলামের সাধারণ লেআউট দেখতে পাই, যেখানে কিছু কন্টেন্ট মাঝখানে রয়েছে। এখন কিভাবে আমরা একটি কন্টেনারের ভেতরে লেআউট নিয়ন্ত্রণ করতে পারি তা শিখতে আমরা চেষ্টা করব এই ধরনের লেআউটটি অনুকরণ করতে, যেখানে 3টি আলাদা কলাম রয়েছে। এটি করতে হলে আমরা আবার অন্য ট্যাবে ফিরে যাব এবং এখানে একটি নতুন কন্টেনার তৈরি করব। নতুন কন্টেনার তৈরি করতে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। এখানে এলিমেন্টর আমাদের কিছু ডিফল্ট লেআউট দেয়, যেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি, কিন্তু আমরা আসলে একদম শুরু থেকে শুরু করতে চাই, তাই আমি এইটি বেছে নিচ্ছি। এবং এখন এই কন্টেইনারের ভেতরে কন্টেন্টকে 3টি কলামে ভাগ করতে হলে আমাদের আরও 3টে কন্টেইনার লাগবে। এইগুলো পেতে হলে আমরা আমাদের এলিমেন্টসে যাব এবং তারপর লেআউটের নিচে থেকে আরেকটি কন্টেনার টেনে নিয়ে আসব, আর এখন আমাদের কন্টেনারের ভেতরে কন্টেনার হয়ে গেল। এখন এই কন্টেইনারের সাইজ কমাতে হলে আমরা এর বর্ডার থেকে ধরে টেনে আনব, ধরুন 28% পর্যন্ত। আমাদের এই কন্টেইনারের আরও 2টা দরকার, তাই আমরা এটাকে কপি পেস্ট করতে পারি। ডান ক্লিক করে কপি, তারপর আবার বড় কন্টেইনারের ভেতরে ডান ক্লিক করে পেস্ট, তারপর আবার একই কাজ করুন, পেস্ট করুন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই কন্টেনারগুলো একটার নিচে আর একটা আছে, পাশাপাশি নয়। এগুলোকে পাশাপাশি আনতে এবং 3টি কলাম তৈরি করতে হলে আমাদের এই মূল কন্টেইনারের দিক পরিবর্তন করতে হবে। তাহলে চলুন এটাকে সিলেক্ট করি এবং তারপর লেআউট ডিরেকশনে গিয়ে ভার্টিক্যাল থেকে হরাইজন্টালে পরিবর্তন করি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই 3টি কন্টেইনার পাশাপাশি আছে। এরপর আমরা চাই এই কন্টেইনারগুলো পেজের মাঝখানে রাখতে। তাহলে চলুন লেআউটে যাই এবং তারপর জাস্টিফাই কন্টেন্টে গিয়ে সেন্টারে ক্লিক করি। তাহলে এখন যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত লেআউট পেয়েছি, আমরা আমাদের কলামগুলোতে এলিমেন্ট যোগ করা শুরু করতে পারি। তাহলে চলুন এখানে এলিমেন্টসে আসি এবং শুরু করি একটি ইমেজ ড্র্যাগ করে নিয়ে এসে। তারপর চলুন একটি হেডিং যোগ করি এবং হেডিংয়ের নিচে একটি টেক্সট এডিটরও যোগ করি। এখন চলুন কিছু কন্টেন্টও যোগ করি। তাহলে চলুন ইমেজ এলিমেন্টটি সিলেক্ট করি এবং তারপর চুজ ইমেজে ক্লিক করি। তারপর আমি এখান থেকে এই ছবিটা বেছে নিচ্ছি এবং সিলেক্টে ক্লিক করছি। তারপর চলুন হেডিং টেক্সটটা পরিবর্তন করি। ধরা যাক লিখি প্রোডাক্ট 1 এবং এই টেক্সটটা যেমন আছে তেমনই রেখে দেব। এবং এখন আপনার এলিমেন্টগুলো স্টাইল করার সময় কিছুটা সময় বাঁচাতে আপনি যা করতে পারেন তা হলো এমন কোনো এলিমেন্ট খুঁজে বের করা যেটাতে ইতিমধ্যে আপনার কাঙ্ক্ষিত স্টাইল আছে। উদাহরণস্বরূপ ধরুন আমরা চাই হেডিংটা এই স্টাইলে থাকুক। তাহলে আমরা যা করতে পারি সেটা হলো এই এলিমেন্টের ওপর রাইট ক্লিক করা, তারপর কপিতে ক্লিক করা, এরপর আমাদের নতুন এলিমেন্টে গিয়ে রাইট ক্লিক করা এবং পেস্ট স্টাইলে ক্লিক করা। এবং আমরা এই টেক্সটের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। তাহলে চলুন নিচে স্ক্রল করি, এইটার স্টাইল কপি করি এবং এখানে ফিরে এসে পেস্ট স্টাইলে ক্লিক করি। এবং এখন আমরা চাই বাকি 2টা কলামের ক্ষেত্রেও একই জিনিস হোক, কিন্তু আমাদের আসলে আবারও একই কাজ করতে হবে না, আমরা শুধুই কলামটা কপি করতে পারি। তাহলে প্রথমে এই কলামের ওপর রাইট ক্লিক করে ডিলিটে ক্লিক করি এবং তারপর তৃতীয় কলামের ক্ষেত্রেও একই কাজ করি। এবং এখন আমরা এই কলামের ওপর রাইট ক্লিক করব, কপিতে ক্লিক করব, তারপর এই কন্টেইনারে রাইট ক্লিক করে পেস্ট করব এবং আবারও পেস্ট করব। এভাবে আমরা সুন্দর 3 কলামের লেআউট পেয়ে গেলাম, যেটা আমরা খুঁজছিলাম। এবং এখন আমরা এগিয়ে গিয়ে কন্টেন্ট পরিবর্তন করতে পারি। তাহলে দ্বিতীয় কলামের জন্য আমরা আরেকটা ছবি বেছে নিতে পারি এবং তৃতীয় কলামের জন্য আমরা আরেকটা ছবি বেছে নিতে পারি। এবং অবশ্যই আমরা নিচের টেক্সটটাও পরিবর্তন করতে পারি। এবং আমাদের নতুন ডিজাইন শেষ করতে আমি কন্টেনারের ওপরে ও নিচে কিছু স্পেস যোগ করব। এবং আমরা ইতিমধ্যেই জানি এটা কিভাবে করতে হয়, তাই আমরা শুধু এই কন্টেনারে ক্লিক করব, তারপর অ্যাডভান্সড ট্যাবে যাব। তারপর আমি কিছু প্যাডিং যোগ করব এবং প্রথমে ভ্যালুগুলো আনলিঙ্ক করব। এবং তারপর আমি কন্টেইনারের ওপরে 50 পিক্সেল এবং নিচেও 50 পিক্সেল যোগ করব। তাই এখন আমাদের এখানে নিচে এবং ওপরে কিছু স্পেসিং আছে।
তাই একদম শুরু থেকে নিজের লেআউট তৈরি করা অবশ্যই একটু বেশি সময় নেয়, কারণ আমাদের সবকিছু শুরু থেকে বানাতে হয় এবং অ্যালাইনমেন্ট, স্পেসিং সব কিছু ম্যানেজ করতে হয়। এখন আমি আপনাকে দেখাতে চাই কিভাবে আপনি আমাদের দেওয়া টেমপ্লেট থেকে প্রস্তুত লেআউট ইম্পোর্ট করতে পারেন। তাহলে একটি লেআউট টেমপ্লেট ইনপুট করতে আমরা উপরে স্ক্রল করব এবং আবার প্লাস আইকনে ক্লিক করব। এখন যেহেতু আমরা স্টার্টার টেমপ্লেটস প্লাগইন ইনস্টল করেছি, আমরা এখানে এই এস আইকনটি দেখতে পাচ্ছি। চলুন এতে ক্লিক করি এবং তারপর পেজ থেকে ব্লকসে সুইচ করি। এখানে আমরা বিভিন্ন ধরনের লেআউট খুঁজে পাব, যেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে উদাহরণস্বরূপ চলুন এইটা বেছে নেই। এবার ইম্পোর্ট ব্লকে ক্লিক করুন এবং এখন আমাদের কাছে এই নতুন কন্টেনার চলে এসেছে, যেখানে সব প্লেস হোল্ডার কন্টেন্ট আছে, যেগুলো আমরা সহজেই প্রতিটি এলিমেন্টে ক্লিক করে পরিবর্তন করতে পারি। এছাড়াও আমরা এই কন্টেনারটিকে আমাদের পেজে যে কোনো জায়গায় পজিশন করতে পারি। শুধু 6টি ডটের ওপর ক্লিক করে ধরে টেনে নিয়ে যেতে পারি যেখানে রাখতে চাই। ধরুন আমরা এটা এখানেই রাখলাম। আরেকটি বিষয় যা আপনার অনেক সময় বাঁচাতে পারে তা হলো আমাদের দেওয়া অন্যান্য টেমপ্লেট থেকে পুরো পেজ বা পেজের অংশ ইম্পোর্ট করা। তাহলে চলুন আবার প্লাস আইকনে ফিরে যাই এবং তারপর এসে ক্লিক করি। এবং এখানে পেজেস ট্যাবে আমরা সব ওয়েবসাইট টেমপ্লেট দেখতে পাচ্ছি, যেগুলো আমরা এই টিউটোরিয়ালের শুরুতে দেখেছিলাম, যখন ঠিক করেছিলাম কোন টেমপ্লেট দিয়ে আমাদের ওয়েবসাইট শুরু করব। আমরা ল অফ নেচার টেমপ্লেটটি বেছে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা চাইলে এখানে থাকা অন্য যে কোনো টেমপ্লেটের অংশ ইম্পোর্ট করতে পারি। উদাহরণস্বরূপ চলুন এই ওয়েবসাইট টেমপ্লেটটিতে যাই। এখানে আমাদের কাছে 3টি ভিন্ন পেজ রয়েছে। ধরা যাক আমরা শুধু অ্যাবাউট পেজের নির্দিষ্ট কোনো অংশ ইম্পোর্ট করতে চাই। আমরা শুধু পেজটিতে ক্লিক করতে পারি, তারপর ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করি এবং নিচে স্ক্রল করলে দেখতে পাবো পুরো টেমপ্লেটটি আমাদের পেজে ইম্পোর্ট হয়েছে। এখন হয়তো আমরা শুধু এই পেজের নির্দিষ্ট কোনো অংশ চাই, তাই যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিতে পারি। উদাহরণস্বরূপ এই অংশটা আমরা শুধু এক্সে ক্লিক করি, তারপর হয়তো এটাও মুছে ফেলতে চাই, এটাও চাই না। এবং হয়তো আমরা শুধু এই নির্দিষ্ট ডিজাইনের জন্যই পেজটা ইম্পোর্ট করেছি, তাই এটা রেখে বাকি সব ডিলিট করে দেব। এমনকি আমরা চাইলে নিজেদের টেমপ্লেটও তৈরি করতে পারি। ধরা যাক আমরা এই ডিজাইনটা আমাদের ওয়েবসাইটে একাধিকবার ব্যবহার করতে চাই। আমরা সহজেই এটা থেকে একটা টেমপ্লেট তৈরি করতে পারি এবং তারপর আমাদের ওয়েবসাইটে যেখানে খুশি সেখানে ইম্পোর্ট করতে পারি। তাই আমরা শুধু রাইট ক্লিক করব, তারপর সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব, এরপর টেমপ্লেটের একটা নাম দেব। সেভে ক্লিক করুন, তারপর এক্সে ক্লিক করি। এখন যদি আমরা চাই এই ডিজাইনটা হোম পেজেও ব্যবহার করতে, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করব, যাতে পেজ বিল্ডার ওপেন হয়। ধরা যাক আমরা এটা ঠিক এখানে রাখতে চাই। আমরা শুধু প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফোল্ডারে ক্লিক করব এবং তারপর মাই টেমপ্লেটসে যাব এবং এখানে আমরা আমাদের সেভ করা টেমপ্লেট দেখতে পাব। আমরা শুধু ইনসার্টে ক্লিক করব, অ্যাপ্লাই করব এবং এখন আমরা এই ডিজাইনটা হোম পেজেও দেখতে পাচ্ছি। এরপর চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট কালার আর ফন্ট পরিবর্তন করা যায়। তাহলে এগুলোই হবে সব হেডিং, টেক্সট, বাটন ইত্যাদির ডিফল্ট কালার। এজন্য আপাতত আমরা হোম পেজেই থাকব এবং অন্য ট্যাবটা বন্ধ করে দেব। এরপর আমাদের এই ডিফল্ট সেটিংসগুলো ওয়ার্ডপ্রেস লেভেলে পরিবর্তন করতে হবে। তাহলে চলুন আমাদের ওয়েবসাইট ওপেন করি, সার্চ বারে লিখে অথবা নিচের বাম পাশে প্রিভিউ আইকনে গিয়ে। এতে আমাদের ওয়েবসাইট ওপেন হবে। তারপর ওপরের বারে কাস্টমাইজে ক্লিক করে এরপর গ্লোবালি ক্লিক করি এবং এখানে আমরা সব ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে পারি। চলুন টাইপোগ্রাফি দিয়ে শুনব। এবং এখানে আমরা কিছু প্রিসেট দেখতে পাবো, যেগুলো আমরা শুধু ক্লিক করেই ট্রাই করতে পারি এবং তারপর আমরা আমাদের ওয়েবসাইটে পরিবর্তনটা সঙ্গে সঙ্গে দেখতে পারি। তাহলে হয়তো আমরা মন্টেসেরাট আর সোর্স সেন্স প্রো ট্রাই করতে চাই এবং দেখি কেমন লাগে। এবং আমরা চাইলে ফন্টটাও আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারি। তাহলে যখন আমরা নিচে স্ক্রল করি তখন শুধু এই পেন আইকনে ক্লিক করেই বডি ফন্ট পরিবর্তন করতে পারি এবং তারপর আমরা আমাদের পছন্দের যে কোনো ফন্ট খুঁজে নিতে পারি। ধরা যাক আমরা চাই রোবটও ব্যবহার করতে, আমি শুধু সেটা লিখে দিব, তারপর ক্লিক করব আর এটা ফন্টটা পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলে ডিফল্ট ওয়েট বা ওজনও পরিবর্তন করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। এবং আমরা হেডিং ফন্টের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। তাহলে ধরুন আমরা শুধু মনসেরাত ব্যবহার করতে চাই, লিখে ফেললাম, ক্লিক করলাম, আর আমাদের কাছে এটা আগেই ছিল কারণ এটা এই প্রিসেটে ছিল। তবে এইভাবে আপনি যে কোনো ফন্ট বেছে নিতে পারেন এবং সেটা আপনার পুরো ওয়েবসাইট জুড়ে পরিবর্তিত হয়ে যাবে।
আপনি চাইলে প্রতিটি আলাদা হেডিংয়ের জন্য ফন্ট পরিবর্তন করতে পারেন, যেমন H1 থেকে H6 পর্যন্ত। কিন্তু আমি সেটা পরামর্শ দেব না, কারণ ওয়েবসাইটে বেশি ফন্ট ব্যবহার করলে সেটা অপেশাদার দেখায় এবং এতে লোডিং স্পিডও বেড়ে যায়, যা ভালো নয়। এখন চলুন রঙগুলোর দিকেও নজর দিই। তাহলে ওপরে স্ক্রল করে এক ধাপ পিছিয়ে যান এবং তারপর কালার্সে ক্লিক করুন। এবং এখানে আমরা আমাদের রঙের জন্য কিছু ভিন্ন প্রিসেটও খুঁজে পাব। এখানে আমরা বর্তমানে স্টাইল 1 প্রিসেটে আছি, তবে চাইলে স্টাইল 2তেও ক্লিক করতে পারি এবং ডান পাশে লাইভ পরিবর্তন দেখতে পারি, অথবা আবার স্টাইল 1-এ ফিরে যেতে পারি, যেটা ছিল মূলটা। এবং আমরা চাইলে আমাদের অ্যাকসেন্ট কালার, লিঙ্ক কালার, হেডিং কালার ইত্যাদি প্রতিটা রং আলাদাভাবে পরিবর্তন করতে পারি। যেমন ধরুন, আপনি যদি শুধু হেডিংগুলোকে কালো করতে চান, তাহলে শুধু হেডিংয়ে যান এবং রঙে ক্লিক করুন। তারপর রংটা কালো করে দিন এবং তারপর আমরা এখানেই পেজে পরিবর্তনটা দেখতে পাব। একইভাবে আমরা বডি টেক্সটের ক্ষেত্রেও এটা করতে পারি। তাহলে এখানে আমরা চাইলে এটাকে গাঢ় ধূসর রঙে পরিবর্তন করতে পারি এইভাবে। এভাবে আমরা আমাদের নিজের কালার প্যালেট তৈরি করতে পারি। এবং নিচে আমরা চাইলে সাইড ব্যাকগ্রাউন্ড আর কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট রঙও পরিবর্তন করতে পারি। এবং অবশ্যই আমরা আমাদের বাটনের ডিফল্ট স্টাইল সেটিংসও পরিবর্তন করতে পারি। তাহলে আপনি এক ধাপ পেছনে যান, তারপর বাটনে যান। তারপর এখানে আমরা কিছু প্রিসেটও পাই এবং আমরা বাটনের স্টাইলের সাথে সম্পর্কিত সব কিছু পরিবর্তন করতে পারি, যেমন টেক্সটের রং, ব্যাকগ্রাউন্ডের রং, বর্ডারের রং, ফন্ট, প্যাডিং, বর্ডারের প্রস্থ এবং বর্ডার রেডিয়াস। তারপর আমাদের ডিফল্ট সেটিংসে করা যে কোনো পরিবর্তন সংরক্ষণ করতে হলে অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে। তারপর এই ট্যাবটা বন্ধ করি। আর এখন আমরা আবার এখানে ফিরে এসেছি। এলিমেন্টরের ভিতরে এবং আমাদের ডিফল্ট সেটিংসে করা পরিবর্তনগুলো দেখতে হলে প্রথমে নিচে আপডেটে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করতে হবে, এবং সেটা হয়ে গেলে আমরা শুধু পেজটা রিলোড করলেই হবে এবং তারপর আমরা পরিবর্তনগুলো দেখতে সক্ষম হব। তাহলে আমরা শুধু শিরোনামের রং কালোতে পরিবর্তন করেছি, যেটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা চাই আমাদের ওয়েবসাইট ছোট স্ক্রিনের জন্য, যেমন ট্যাবলেট এবং বিশেষ করে মোবাইল ফোনের জন্য সম্পূর্ণভাবে অপটিমাইজড থাকে। আজকাল বেশিরভাগ মানুষই মোবাইল ফোনে ওয়েবসাইট দেখে, তাই আমাদের নিশ্চিত করতে হবে যেন সব কিছু সঠিকভাবে প্রদর্শিত হয়। তাহলে আমাদের ওয়েবসাইট মোবাইল ফোনে কেমন দেখায় সেটা দেখতে হলে আমাদের এখানে আসতে হবে এবং রেসপন্সিভ মোডে ক্লিক করুন। তারপর আমরা এখানে ওপরের এই বারে দেখতে পারি, যেখানে দেখা যাচ্ছে আমরা বর্তমানে ডেস্কটপ ভিউতে আছি এবং এখান থেকে ট্যাবলেট ভিউতে যেতে পারি এবং দেখতে পারি আমাদের ওয়েবসাইট ট্যাবলেটে কেমন দেখাবে। এবং আমরা চাই প্রতিটা পেজ ঘুরে দেখি, যদি কোনো পরিবর্তন দরকার হয়, কোনো সাইজ বা স্পেস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেগুলো দেখে নিই। কিন্তু যেহেতু আমরা এমন একটা টেমপ্লেট ব্যবহার করছি যা আগেই মোবাইল স্ক্রিন সাইজের জন্য অপটিমাইজ করা ছিল, তাই আমাদের খুব বেশি কিছু করতে হবে না। চলুন এবার দেখে নিই মোবাইল ফোনে আমাদের ওয়েবসাইট কেমন দেখাবে। সেটার জন্য মোবাইল পোর্ট্রেটে ক্লিক করি এবং এখানে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি টু ওয়ার্ডপ্রেস লেখাটা স্ক্রিন সাইজের তুলনায় অনেক বড়, তাই এটা আমাদের পরিবর্তন করতে হবে। টেক্সটের সাইজ কমাতে হলে আমাদের শুধু টেক্সট এলিমেন্টে ক্লিক করতে হবে, তারপর স্টাইলে যেতে হবে এবং টাইপোগ্রাফি সেটিংস খুলতে হবে। এবং এখানে সাইজের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা মোবাইল আইকন আছে। এর মানে হচ্ছে আমরা এই টেক্সট এলিমেন্টের সাইজ পরিবর্তন করতে পারি এবং সেটা অন্য স্ক্রিন সাইজগুলোকে প্রভাবিত করবে না। তাহলে চলুন এই টেক্সটের সাইজ কমিয়ে দিই, যাতে এটা স্ক্রিনে ঠিক মতো ফিট হয়। এবং এখন আমাদের মোবাইল ভার্সনে 62 পিক্সেল আছে। এবং যখন আমরা আবার ট্যাবলেট ভিউতে যাই এবং টাইপোগ্রাফি সেটিংস খুলি, তখন দেখতে পাই এখানে সাইজ এখনও 98 আছে। আর যখন আমরা আবার ডেস্কটপ ভিউতে যাই, টাইপোগ্রাফিতে যাই, তখন দেখতে পাই এটা 106 পিক্সেল। এখন চলুন আবার মোবাইল ভিউতে ফিরে যাই এবং দেখি আর কিছু পরিবর্তন করার আছে কিনা। উদাহরণস্বরূপ এই বাটনটা অবশ্যই অনেক বড়। তাহলে চলুন এটাকে সিলেক্ট করি, স্টাইল সেটিংসে যাই, তারপর টাইপোগ্রাফিতে যাই। আর এখানে আমরা মোবাইল আইকনটাও দেখতে পাচ্ছি, তাই আমরা জানি এটা আমরা অন্য স্ক্রিন সাইজ থেকে আলাদাভাবে পরিবর্তন করতে পারি। তাহলে চলুন এই টেক্সটের সাইজটা একটু কমিয়ে দিই, যাতে আমাদের বাটনটা একটু ছোট হয়। আমরা চাইলে আরও যা করতে পারি তা হলো নির্দিষ্ট কিছু অংশ বা এলিমেন্ট নির্দিষ্ট স্ক্রিন সাইজের জন্য লুকিয়ে রাখা। ধরুন আমরা চাই না ছোট স্ক্রিনে এই কন্টেনারটা দেখানো হোক, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, তারপর নিচে স্ক্রল করে রেসপন্সিভ সেটিংস খুলব। এখানে আমরা সহজেই এই অংশটা ডেস্কটপ, ট্যাবলেট থেকে লুকাতে পারি এবং মোবাইল ভার্সন থেকেও। তাহলে চলুন মোবাইলের জন্য এটা লুকিয়ে রাখি এই অপশানটা অ্যাক্টিভ করে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এখন গ্রে হয়ে গেছে, যার মানে হলো কেউ যদি মোবাইল ফোনে আমাদের ওয়েবসাইটে আসে তখন এটা দেখাবে না। এখন চলুন আপডেট বাটনে ক্লিক করে আমাদের পরিবর্তনগুলো সেভ করি, তারপর আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাই এবং রেসপন্সিভ মোড বন্ধ করি। এরপর আমরা শিখব কিভাবে আমাদের কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট ফর্ম এডিট করতে হয়। তাহলে প্রথমে চলুন আমাদের ওয়েবসাইটে যাই, তারপর কন্ট্যাক্ট পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি এবং এখানে আমাদের কন্ট্যাক্ট পেজে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা দেখতে পাচ্ছি। তাই যখনই কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে তারা শুধু এই ফর্মটা পূরণ করবে, সেন্ড মেসেজে ক্লিক করবে, আর আমরা তাদের ইমেল, নাম আর মেসেজ সহ একটা ইমেল পাবো এবং তাদের সাথে কথোপকথন শুরু করতে পারবো। কিন্তু আমরা কিভাবে এই ফর্মটা এডিট করব? তাহলে যখন আমরা এই ফর্ম এলিমেন্টে ক্লিক করি তখন দেখতে পাই বাম পাশে কোনো অপশান নেই, শুধু লেখা আছে WP ফর্মস আইডি নয়। এর কারণ হলো এই ফর্মটা WP ফর্মস নামে একটি প্লাগইন ব্যবহার করে যোগ করা হয়েছে। তাই এই ফর্মে পরিবর্তন আনতে হলে আমাদের যেতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে WP ফর্ম সেটিংসে। তাহলে চলুন নতুন একটা ট্যাব খুলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই, তারপর WP ফর্মসে যাই। এখানে প্রথমে সব নোটিফিকেশন বন্ধ করে দিই এবং তারপর আমরা এখানেই আমাদের কন্ট্যাক্ট ফর্মটি দেখতে পাচ্ছি, একই শর্টকাট WP ফর্মস আইডি নয় সহ। পরিবর্তন আনতে হলে আমরা শুধু ফর্মটি খুলে নিতে পারি এবং এখানে আমরা আমাদের ফর্মের একটি প্রিভিউ দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা নাম, ইমেল ঠিকানা আর একটা মেসেজ চাইছি। এখন ধরুন আমরা চাই এই ফর্মে আরও কিছু তথ্য জানতে। আমরা যা করতে পারি তা হলো সহজেই উদাহরণস্বরূপ একটি মাল্টিপল চয়েস ফিল্ড আমাদের ফর্মে ড্র্যাগ করে নিয়ে আসা এবং তারপর এই ফিল্ডে পরিবর্তন আনতে হলে আমরা শুধু এটিতে ক্লিক করব এবং এতে ফিল্ড অপশনগুলো খুলে যাবে এবং এখানে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে ধরুন আমরা জিজ্ঞাসা করব আপনি কোন ধরনের সার্ভিস, কোনটিতে আগ্রহী সেটি জানতে চাই এবং তারপর আমরা কিছু অপশন দিতে পারি। যেমন ধরুন প্রথম অপশন হবে ওয়েবসাইট ডিজাইন, দ্বিতীয় অপশন হতে পারে ইমেল মার্কেটিং এবং ধরুন আপনি পেইড অ্যাডভার্টাইজিং অফার করেন। এরপর যদি আপনি চান এই ফিল্ডটি বাধ্যতামূলক করতে তাহলে নিচে স্ক্রল করে এই সুইচটি অন করে দিতে পারেন। আর যদি কোনো ফিল্ড বাদ দিতে চান তাহলে শুধু সেটার উপর মাউস নিয়ে যান এবং ট্র্যাশ আইকনে ক্লিক করুন। কিন্তু আমি এটাকে যেমন আছে তেমনই রাখবো এবং সেভে ক্লিক করব। এখন চলুন আমাদের ফর্মটি টেস্ট করি এবং দেখি এটি কাজ করছে কিনা। তাহলে চলুন একটা নতুন ট্যাব খুলে আমাদের ওয়েবসাইটে যাই। এরপর কন্ট্যাক্ট পেজে যাই, নিচে স্ক্রল করি, তারপর এই ফিল্ডগুলো পূরণ করি। আমি এখন আমার নাম, ইমেল লিখব, তারপর এই অপশানগুলোর মধ্যে থেকে একটি বেছে নেব এবং যে কোনো একটি বার্তা লিখব। তারপর সেন্ড মেসেজে ক্লিক করব এবং এখানে আমরা একটা কনফার্মেশন মেসেজ দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। আমরা চাইলে এই মেসেজটিও এডিট করতে পারি। শুধু WP ফর্মস প্লাগইনে ফিরে গিয়ে সেটিংসে যান এবং কনফার্মেশনসে যান এবং এখানেই আমরা কনফার্মেশন মেসেজটি এডিট করতে পারি। কিন্তু এখন দেখতে চাই কন্ট্যাক্ট ফর্মটি কাজ করেছে কিনা। চলুন আমাদের ইমেল ইনবক্স খুলে দেখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা নতুন ইমেল এসেছে যেখানে লেখা আছে নতুন এন্ট্রি কন্ট্যাক্ট ফর্ম। তাহলে চলুন এটি খুলে দেখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেসব তথ্য দিয়েছি সেগুলো সবই এখানে আছে, মানে নাম, ইমেল ঠিকানা, প্রশ্ন এবং মেসেজ সবকিছুই এখানে দেখা যাচ্ছে। এবং এখন আপনি যদি এই ব্যক্তিকে রিপ্লাই দিতে চান তাহলে শুধু রিপ্লাইতে ক্লিক করলেই হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আমরা যে ইমেল দিয়েছি সেটি রিসিপিয়েন্ট হিসেবে চলে আসবে। তাহলে ডিফল্টভাবে এই কন্ট্যাক্ট ফর্মের এন্ট্রিগুলো আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেলে পাঠানো হবে। কিন্তু আপনি যদি চান অন্য কোনো ইমেইলে যেন এটি পাঠানো হয় তাহলে সেটিও আপনি WP ফর্ম সেটিংসে গিয়ে পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন আবার সেখানে ফিরে যাই, তারপর সেটিংসে গিয়ে নোটিফিকেশনসে ক্লিক করি। এখানে সেন্ড টু ইমেল অ্যাড্রেসের নিচে আপনি যে কোনো ইমেল ঠিকানা দিতে পারেন। এখন সেভে ক্লিক করুন এবং সব ট্যাব বন্ধ করে দিন। এরপর চলুন শিখি কিভাবে আমাদের ওয়েবসাইটে একদম নতুন একটি পেজ যোগ করা যায়। এটি করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। তারপর পেজেসে যান এবং অ্যাড নিউ পেজে ক্লিক করুন। আমি এই পেজটির নাম দিচ্ছি প্রজেক্টস। তারপর পাবলিশে ক্লিক করব এবং আবারও পাবলিশ করব। এখন নতুন ওয়েবসাইটটি তৈরি হয়েছে এবং এতে পরিবর্তন আনতে আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করতে পারি। এতে এই নতুন এবং ফাঁকা পেজটির জন্য পেজ বিল্ডার খুলে যাবে। এখন এই নতুন পেজে কন্টেন্ট যোগ করার জন্য আমাদের কাছে কয়েকটি ভিন্ন অপশান আছে। আমরা চাইলে শুধু এসে ক্লিক করতে পারি, তারপর বিভিন্ন পেজ টেমপ্লেট খুঁজে পেতে পারি যেগুলো আমরা সহজেই ইম্পোর্ট করতে পারি এবং আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে এটা করতে হয়।
অথবা আমরা চাইলে শুধু নির্দিষ্ট ব্লকও ইম্পোর্ট করতে পারি, যেগুলো এখানে দেখা যাচ্ছে এই পেজের নির্দিষ্ট অংশের জন্য। কিন্তু পুরো ওয়েবসাইটে একই স্টাইল বজায় রাখতে আমি এখানে যা করতাম তা হলো আপনার ওয়েবসাইটের অন্য বিদ্যমান পেজ থেকে নির্দিষ্ট অংশ কপি করতাম। এই নতুন পেজে আনার জন্য আমরা যা করতে পারি তা হলো একটা নতুন ট্যাব খুলে আমাদের ওয়েবসাইটে যাই। ধরুন আমরা অ্যাবাউট পেজে যেতে চাই, তারপর সার্ভিসেস পেজটাও নতুন ট্যাবে খুলে নিই। এরপর এই দুইটা পেজের জন্য পেজ বিল্ডার ওপেন করি। এখন এই নতুন পেজের জন্য আমি যা করতাম তা হলো এই পুরো ওপরের কন্টেনারটা কপি করতাম, যাতে একই স্টাইল বজায় থাকে। তো আমরা যা করতে পারি তা হলো কন্টেনারের ওপর রাইট ক্লিক করি, কপিতে ক্লিক করি, তারপর নতুন পেজে ফিরে এসে পেস্ট করি এবং এখান থেকে আমরা কন্টেন্ট পরিবর্তন করতে পারি। তাহলে চলুন এই টেক্সট এলিমেন্টে ক্লিক করি এবং টেক্সটটা পরিবর্তন করে প্রজেক্টস লিখে দিই। তারপর আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও পরিবর্তন করতে চাই। তাহলে কন্টেনারটা সিলেক্ট করি, তারপর স্টাইলে যাই এবং ইমেজটা পরিবর্তন করি। আমি অনলাইনে খুঁজে পাওয়া কপিরাইট ফ্রি একটা ছবি ব্যবহার করব। তাহলে আমি আপলোড ফাইলসে যাব, তারপর আমার ইমেজ ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং সিলেক্টে ক্লিক করব। এবং আমরা এই নতুন পেজের অন্যান্য অংশের জন্য ঠিক একই কাজ করতে পারি। তাহলে হয়তো আমরা অ্যাবাউট পেজে যাব এবং ধরুন আমরা এখানকার এই লেআউটটা কপি করতে চাই। আবারও আমরা শুধু রাইট ক্লিক করে কপি করব, তারপর নতুন পেজে ফিরে এসে নিচে রাইট ক্লিক করে পেস্ট করব এবং আমরা এই লেআউটটাও ইম্পোর্ট করে ফেললাম। এখন চলুন পরিবর্তনগুলো সেভ করি এবং এই নতুন পেজটা প্রিভিউ করি। এবং এখানে আমরা পেজে নতুন কন্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো হেডারটা ট্রান্সপারেন্ট নয়। তাহলে এটা পরিবর্তন করতে আমরা এডিট পেজে ক্লিক করব, তারপর এক্সট্রা সেটিংসে যাব। এখানে নিচে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন, তারপর ট্রান্সপারেন্ট হেডার অপশনের নিচে এনেবেলডে ক্লিক করব। তারপর উইন্ডোটা বন্ধ করে আপডেটে ক্লিক করুন। এখন আবার ভিউ পেজে ক্লিক করে এই পেজটা প্রিভিউ করি এবং এখন আমরা দেখতে পাচ্ছি ওপরে ট্রান্সপারেন্ট হেডারটাও আছে। কিন্তু আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হলো এই নতুন প্রজেক্ট পেজটা ওপরে ন্যাভিগেশন বারে নেই। তাহলে কিভাবে আমরা এই নতুন পেজটা ন্যাভিগেশন বারে যোগ করব? এটা করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাই এখানেই আমাদের ওয়েবসাইটের নামের উপর ক্লিক করলেই ড্যাশবোর্ডে ফিরে যেতে পারবো। এখানে অ্যাপিয়ারেন্সে যান এবং মেনুজে ক্লিক করুন। তারপর নতুন পেজটি যোগ করতে হলে এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করুন এবং অ্যাড টু মেনুতে ক্লিক করুন। এবং এখন নতুন প্রজেক্ট পেজটি মেইন মেনুর অংশ হয়ে গেছে। আমরা চাইলে এর অবস্থানও পরিবর্তন করতে পারি। ধরা যাক আমরা এটা অ্যাবাউট আর সার্ভিসেসের মাঝখানে রাখতে চাই। তাহলে এটাকে ওপরে ড্র্যাগ করে নিয়ে যান, তারপর সেভ মেনুতে ক্লিক করুন। এবং এখন এটা কাজ করেছে কিনা দেখতে চলুন নতুন একটা ট্যাব খুলে আমাদের ওয়েবসাইটে যাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন পেজটি এখন নেভিগেশন মেনুর অংশ হয়ে গেছে। আমরা চাইলে এই নতুন পেজটিকে কোনো বিদ্যমান মেনু আইটেমের সাব মেনু হিসেবেও যোগ করতে পারি। তাহলে যখন আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই এবং মেন মেনুতে যাই, তখন আমরা সহজেই এই পেজটিকে আরেকটি পেজের নিচে, ধরুন সার্ভিসেস পেজের নিচে এভাবে রেখে দিতে পারি এবং এখন এটা একটি সাব আইটেম হয়ে গেছে। এখন যখন আমরা সেভ মেনুতে ক্লিক করি এবং আমাদের পেজে ফিরে গিয়ে রিলোড করি, তখন দেখতে পাবো যে প্রজেক্টস পেজটি এখন সার্ভিসেস আইটেমের সাব মেনু হিসেবে দেখাচ্ছে। আর যদি আপনি মেন মেনু থেকে এই লিঙ্কগুলোর যে কোনোটি সরাতে চান, সেটাও করতে পারেন মেনু সেটিংসে ফিরে গিয়ে। এবং ধরুন আমরা এই হোম লিঙ্কটি সরাতে চাই, তাহলে আমরা শুধু ড্রপডাউনে ক্লিক করব এবং তারপর রিমুভে ক্লিক করব। এবং এখন আমরা সেভ মেনুতে ক্লিক করতে পারি, তারপর আমাদের ওয়েবসাইটে ফিরে গিয়ে পেজটি রিলোড করি এবং এখন দেখতে পাচ্ছি হোম লিঙ্কটি সরিয়ে ফেলা হয়েছে। তাহলে এখন আমরা জানি কিভাবে এই মেন মেনু এডিট করতে হয়। কিন্তু চলুন হেডারের বাকি অংশগুলো কিভাবে এডিট করতে হয় সেটাও শিখে নেই। তাহলে কিভাবে লোগো পরিবর্তন করবেন, কিভাবে অ্যাকশন বাটন এডিট করবেন, কিভাবে লেআউট পরিবর্তন করবেন, আর কিভাবে ডিজাইন ও রং পরিবর্তন করবেন, এসবই এখন দেখাবো। তাহলে আমাদের লোগো পরিবর্তন করতে হলে আমরা কাস্টমাইজে যাব, তারপর হেডার বিল্ডার ওপেন করব এবং সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করব। এবং এখানে আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করতে পারি। নতুন লোগো আপলোড করতে হলে আমরা আপলোড ফাইলসে ক্লিক করব এবং আমি আমার লোগোটা শুধু ড্র্যাগ করে এখানে ড্রপ করব। সিলেক্টে ক্লিক করুন এবং এখানে আমাদের লোগো ক্রপ করার অপশন আছে, কিন্তু যেটা আমি আপলোড করেছি সেটা আগেই ক্রপ করা, তাই আমি স্কিপ ক্রপিংয়ে ক্লিক করব।
এখন আমরা দেখতে পাচ্ছি নতুন লোগোটা উপরে চলে এসেছে। এখন ধরুন আমি চাই লোগোটা একটু ছোট করতে, তাহলে নিচে স্ক্রল করব এবং লোগো উইথে গিয়ে পিক্সেল কমিয়ে ধরুন 50 করে দিব। আর একটা জায়গা আছে যেখানে আমরা লোগো দেখাতে চাই, সেটা হচ্ছে ব্রাউজারের একদম ওপরে। এটাকেই সাইট আইকন বলা হয়। তাহলে সাইট আইকন পরিবর্তন করতে হলে নিচে স্ক্রল করুন এবং সাইট আইকনে ক্লিক করুন, তারপর সিলেক্ট সাইট আইকনে ক্লিক করুন। এখানে আমি আমার লোগোর স্কোয়ার ভার্সনটাও আপলোড করতে পারি। সিলেক্টে ক্লিক করুন এবং স্কিপ ক্রপিং দিন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইট আইকন ব্রাউজারের উপরে চলে এসেছে। এখন চলুন দেখি কিভাবে ওপরের এই অ্যাকশন বাটনটা এডিট করা যায়। তাহলে এক ধাপ পেছনে যান এবং আবার হেডার বিল্ডার ওপেন করুন, এবং এতে আমরা দেখতে পাবো আমাদের হেডারে বর্তমানে নিচে থাকা সব এলিমেন্টগুলো। তাহলে বাটনটি এডিট করতে হলে শুধু এটাতে ক্লিক করুন, তারপর ডান পাশে আমরা এখানে পরিবর্তন করতে পারবো। এখন এটা শুধু এই নাম্বারটাই দেখাচ্ছে, এবং যখন কেউ এই বাটনে ক্লিক করবে তখন স্বয়ংক্রিয়ভাবে এই নাম্বারে কল যাবে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো টেক্সটটা কন্ট্যাক্টে পরিবর্তন করা এবং তারপর /কন্ট্যাক্ট লিখে মানুষকে সরাসরি কন্ট্যাক্ট পেজে পাঠানো। এই বাটনের স্টাইল পরিবর্তন করতে চাইলে আমরা শুধু ডিজাইনে যেতে পারি, তারপর এখান থেকে সব রং পরিবর্তন করতে পারি। তাহলে টেক্সটের রং আমরা যে কোনো রঙে পরিবর্তন করতে পারি, যেটা চাই। উদাহরণস্বরূপ চলুন এটাকে কালো করি, এবং এখানে আমাদের হোভার কালারও আছে, তাই আমরা চাইলে এটাকে ধূসর করতে পারি। এরপর ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করা যায়। ধরুন এটাকে সাদা করি এবং অপাসিটি বাড়িয়ে দিই। হোভার কালারও আমরা সাদা রাখব। এখন আমাদের মেন মেনুর রং পরিবর্তন করতে চাইলে এক ধাপ পেছনে যেতে হবে। তারপর হেডার টাইপসে গিয়ে ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করুন, এরপর ডিজাইনে যান। নিচে মেনু কালার অপশানে গিয়ে টেক্সটের রং যে কোনো রঙে পরিবর্তন করা যায়। আমি আপাতত এটাকে সাদা রাখছি, তবে চাইলে হোভার কালারটা হলুদ করে দিতে পারি। তাহলে যখন কোনো অ্যাক্টিভ পেজ খোলা থাকবে তখন লিঙ্কটা হলুদ দেখাবে, এবং অন্য লিঙ্কগুলোর ওপর হোভার করলে সেগুলোও হলুদ হয়ে যাবে। আপনি যদি আমাদের হেডারের লেআউট পরিবর্তন করতে চান, সেটাও হেডার বিল্ডারে করা যায়। উদাহরণস্বরূপ যদি আপনি চান লোগোটা হেডারের মাঝখানে থাকুক, তাহলে শুধু লোগোটা নিচে মাঝখানে ড্র্যাগ করে আনুন। এরপর মেনুটাকে বাম পাশে ড্র্যাগ করুন। এখন দেখবেন লোগোটা মাঝখানে, মেনুটা বামে, আর ডান পাশে একটা অ্যাকশন বাটন আছে। তবে আমার আগের সেটআপটাই বেশি ভালো লাগছে, তাই আমি মেনুটাকে আবার ডান পাশে নিয়ে যাচ্ছি আর লোগোটা একেবারে বাম পাশে রাখছি। তারপর আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে আমরা পাবলিশে ক্লিক করতে পারি। তাহলে এখন আমরা জানি কিভাবে আমাদের হেডার কাস্টমাইজ করতে হয়, এবং পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে আমাদের ফুটার কাস্টমাইজ করতে হয়, যেটা নিচে স্ক্রল করলে একেবারে নিচে দেখতে পাবেন। এখন আমাদের ফুটার এডিট করতে হলে আমরা এক ধাপ পেছনে যাব, তারপর আরেক ধাপ পেছনে যাব। এরপর এখানে আমরা ফুটার বিল্ডারে ক্লিক করব। এটা ঠিক হেডার বিল্ডারের মতোই কাজ করে। তাই আমরা কন্টেন্টগুলো টেনে এনে তাদের অবস্থান পরিবর্তন করতে পারি, এবং অবশ্যই আমরা ফুটারের কন্টেন্টটাও পরিবর্তন আনতে পারি। তাহলে চলুন এই লেখাটা দিয়ে শুরু করি। আমরা শুধু কপিরাইট এলিমেন্টে ক্লিক করব এবং তারপরে এই লেখাটা মুছে ফেলব। এরপর আমরা আমাদের কপিরাইট নোটিশ লিখে দিতে পারি। কপিরাইট শব্দের চারপাশে ব্র্যাকেট দিলে সবসময় কপিরাইট আইকন দেখাবে, এবং কারেন্ট_ইয়ার শব্দের চারপাশে ব্র্যাকেট দিলে সবসময় বর্তমান সাল দেখাবে। এবং শেষে আমরা আমাদের ব্যবসার নাম যোগ করতে পারি। আর হয়তো আমরা এই লোগোটাও পরিবর্তন করতে চাই। তাহলে আমরা এই এলিমেন্টে ক্লিক করব, তারপর লোগো এবং পেন আইকনে ক্লিক করব। এখানে আমরা রিপ্লেসে ক্লিক করব, তারপর আপলোড ফাইলসে ক্লিক করব এবং সহজেই আমাদের পছন্দের লোগো আপলোড করে রিপ্লেস করতে পারব। কিন্তু এখনও লোগোটা একটু বড়ই লাগছে, তাই এটাকে ছোট করতে হলে আমরা এখানে লোগোতে ক্লিক করব। তারপর আবার পেন আইকনে ক্লিক করব এবং সাইজ অপশনে গিয়ে মিডিয়াম থেকে কাস্টম সাইজে পরিবর্তন করব। আমি এটাকে 50x50 পিক্সেল করব এবং আপডেটে ক্লিক করব। আমাদের ফুটার মেনুর জন্য কিছু ভিন্ন অপশান আছে, যেমন লেআউট, অ্যালাইনমেন্ট পরিবর্তন করা যায়। এছাড়াও আমরা চাইলে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য পুরো ফুটার মেনু ডিসেবল করতে পারি। বিভিন্ন ডিভাইসে ফুটার কেমন দেখায় সেটা দেখতে নিচের দিক থেকে পরিবর্তন করতে পারি। আমরা ট্যাবলেট ভিউতে সুইচ করতে পারি, তারপর একদম নিচে স্ক্রল করে দেখতে পারি ট্যাবলেটে ফুটার কেমন দেখায়, অথবা মোবাইল ভিউতে সুইচ করে মোবাইল ভার্সন দেখতে পারি। এখন আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে পাবলিশে ক্লিক করব এবং কাস্টমাইজার বন্ধ করব। আর এখন শেষ কাজটা হচ্ছে আবার ড্যাশবোর্ডে ফিরে গিয়ে প্লাগইনসে যেতে হবে এবং লাইট স্পিড ক্যাশ প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে, কারণ এটা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে।
এবং এরপর আমরা চাইবো আমাদের সব প্লাগইনের জন্য অটো আপডেটস এনাবেল করে দিতে, যাতে আমাদেরকে বারবার ম্যানুয়ালি প্লাগইন আপডেট করতে না হয়। যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আরও এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও নিচের ডিসক্রিপশনে আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল প্লেলিস্ট চেক করে দেখতে পারেন, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একদম শুরু থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরির ধাপে ধাপে গাইড পাবেন। দেখার জন্য ধন্যবাদ।